তো সবাইকে শুভ সন্ধ্যা। আমি হলদিয়া গভর্নমেন্ট কলেজের প্রাক্তন ছাত্র সৌরভ করণ। আহ, বর্তমানে আমি এখন আইআইটি কানপুরে গবেষণা করছি। আহ, হলদিয়া গভর্নমেন্ট কলেজের ফিজিক্স ডিপার্টমেন্ট এবং দ্য আনসার্টিনিটি প্রিন্সিপাল ইওর কেরিয়ার গাইড ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজকের ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। অনলাইন কোর্স ইন ফিজিক্স, অনলাইন ব্রিজ কোর্স ইন ফিজিক্সে আজকের 10ম ক্লাস, 10th ক্লাস। এর আগে বেসিক মেকানিক্স আর কোয়ান্টাম মেকানিক্স এর ক্লাস হয়েছে, লিনিয়ার অ্যালজেব্রার ক্লাস শুরু হয়েছে। আজকে কোয়ান্টাম মেকানিক্স নিয়ে স্টুডেন্টদের সাথে গল্প করবেন ডক্টর মানিক বণিক। উনি ডিপার্টমেন্ট অফ ফিজিক্স অফ কমপ্লেক্স সিস্টেম, এস.এন. বোস সেন্টার ফর ন্যাশনাল সায়েন্সেস, কলকাতা, ওখানে অ্যাসোসিয়েট প্রফেসর হিসাবে নিযুক্ত। স্যারকে আন্তরিক শ্রদ্ধা জানাই। এর আগের রবিবার স্যার কোয়ান্টাম এনট্যাঙ্গেলমেন্ট এবং বেলস ইনইকুয়ালিটি নিয়ে দারুণ একটা লেকচার দিয়েছেন। আজকেও আমরা মুখিয়ে আছি স্যারের কাছে নতুন কিছু শেখার জন্য। স্যার, আপনাকে অনুরোধ করছি আজকে ক্লাসটি শুরু করার জন্য। থ্যাংক ইউ সৌরভ। আমি আগে একটু স্ক্রিনটা শেয়ার করি। হ্যাঁ, আচ্ছা, আজকে আমরা যেটা ডিসকাস করব, পার্টিকুলার কোনো টপিক আমি এরকম ভাবে চুজ করিনি। আমি যেটা বোঝাতে চাইবো যে ন্যাচারাল সায়েন্স বা ফিজিক্সে আমরা কি করার চেষ্টা করি এবং কি করে আমরা থিওরি বিল্ড করি, মানে একটা থিওরি বিল্ডিং বলতে কি মিন করা হয়, সেই জন্য আমি টাইটেল। আচ্ছা, আজকে আমি আমার স্লাইডটা তৈরি করেছি ইংলিশে। কাল আগের দিন মনে হয় দু একজন ছিল যারা বাংলা ফলো করতে পারেনি, সেই জন্য আমি আজকে স্লাইডটা তৈরি করেছি ইংলিশে, কিন্তু আমি বলবো বাংলায়। আর ইন দ্য মিন টাইম কারো যদি কিছু কোশ্চেন থাকে তোমরা হ্যান্ড রেজ করতে পারো, এবং আমি যখন বলবো আমি তোমাদের কোশ্চেন করে করে বলবো। একজন দুজন যদি তোমরা আনমিউট করে উত্তর দাও তাহলে খুব ভালো হবে। ইন্টারাকশনের মাধ্যমে হলো এটা ভালো হবে ডিসকাশনটা। টাইটেল আমি রেখেছি নেইভ অ্যাপ্রোচ টু বিল্ড ন্যাচারাল থিওরিজ। ন্যাচারাল থিওরিজ মধ্যে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি সবই ন্যাচারাল, মানে নেচার সম্বন্ধে আমরা যে থিওরি তৈরি করি তার অ্যাপ্রোচটা কি হয়, সাইন্টিফিক মেথোডোলজিটা কি হয়। দেখো, আমি এখানে একটা ছবি দেখিয়েছি। এই ছবি হচ্ছে, এটা একটা সিলিন্ডার, মানে এটা হচ্ছে ফিজিক্যাল রিয়েলিটি, মানে অ্যাকচুয়াল বস্তুটা হচ্ছে ধরো সিলিন্ডার। এখন সিলিন্ডারের শেপ নিয়ে ধরো তুমি আগ্রহী হলো কেউ, তাহলে অ্যাকচুয়াল ফিজিক্যাল বস্তুটা হচ্ছে সিলিন্ডার, আমরা ওর শেপ নিয়ে আগ্রহী। কিন্তু ধরো তুমি থ্রিডিটা দেখতে পাচ্ছ না, তুমি যেটা করতে পারো, তুমি বিভিন্ন অ্যাঙ্গেল থেকে লাইট ফেলে তার শেপের যে প্রজেকশন হয় সেই প্রজেকশনটাকে দেখতে পারো। তার মানে আমরা মডেল তৈরি করছি ফিজিক্যাল, ওই প্রজেকশন গুলোর দিকে তাকিয়ে তাকিয়ে তারপর আমরা একটা গেস করার চেষ্টা করবো আসলে তার মানে আমার 3 ডাইমেনশনাল বস্তুটা কি আছে, ওর শেপটা কি হতে পারে। তাহলে দেখো, তুমি যদি এই দিক থেকে একটা লাইট ফেলো তাহলে কি দেখবে, শেপটা একটা ডিস্কের মতো। আবার তুমি এই দিক থেকে লাইটটা ফেলো তাহলে কি দেখবে, একটা অবজেক্ট রেক্টেঙ্গুলার স্কোয়ার। তাহলে এগুলো হচ্ছে পার্শিয়াল মডেল অ্যাবাউট দ্য অ্যাকচুয়াল সিস্টেম। আচ্ছা, কোনো অ্যাঙ্গেল থেকে লাইট ফেলে কি তুমি কোনোদিন এখান থেকে একটা হেক্সাগন শেপের কোনো অবজেক্ট দেখতে পাবে 2D তে? না, কখনোই যায়। তাহলে কেউ যদি এসে বলে না আমি একটা হেক্সাগন শেপের দেখছি, কেউ একটা এরকম জায়গা শুরু করলো, তার মানে ওইটা ঠিক নয়, ওইটা এই অ্যাকচুয়াল ফিজিক্যাল রিয়েলিটিটার সঙ্গে যাচ্ছে না। তার মানে যখনই আমরা থিওরি তৈরি করি, আমরা তো কিছু অবজারভেশন আউটকাম জিনিসপত্র পাবো, সেগুলো আমাকে অ্যাকচুয়াল ফিজিক্যাল থিওরির সঙ্গে ম্যাচ হতে হবে, তা না হলে থিওরিটা তোমার ওই মডেলটা অ্যাকচুয়াল রিয়েলিটিকে ডেসক্রাইব করতে পারে না। তা আমরা এরকম মডেল তৈরি করি, এখনো হতে পারে আমরা যা বুঝেছি নেচার সম্বন্ধে সেটা হচ্ছে ফুল পিকচার আমরা এখনো পাইনি। বিভিন্ন এই মডেলগুলো নিয়ে আমরা খুব কমফর্টেবল হতে বুঝছি, আরো বোঝা বাকি আছে, এরকম জিনিসগুলো
চলতে থাকে ন্যাচারাল সায়েন্স। আমরা একটা এক্সাম্পল দিয়ে সহজ করে বোঝার চেষ্টা করি, এবং আজকে আমাদের মেইনলি বোঝার বিষয় হবে ডায়নামিক্স, মানে টাইমের সঙ্গে সঙ্গে সিস্টেমের চেঞ্জ। তাহলে আমরা খুব সিম্পল একটা সিনারিও কনসিডার করি। মনে করো এই তুমি অবজার্ভ করতে চাইছো একটা কয়েনের অবস্থা, কয়েনের স্টেট, এটা ডায়নামিক্স তুমি দেখতে চাইছো, আর কিছু নেই, তুমি আছো এবং কয়েন, আর কিছু নেই এই মুহূর্তে ভাবো। এবং এগুলো হচ্ছে টয় মডেল, অ্যাকচুয়াল থিওরি নয়, অ্যাকচুয়াল থিওরি আমরা ধীরে ধীরে যাব। তখন এই টয় মডেলটার কি কি আসলে স্টেট হতে পারে? স্টেট হতে পারে হেড, অথবা আরেকটা স্টেট হতে পারে টেল। এটা একটা বোরিং থিওরি, খুব বেশি কিছু নেই এখানে, হেড আর টেল, এর বাইরে আর কি আছে? এর থেকেও আরো বোরিং একটা সিচুয়েশন তৈরি করা যায়, একটা ওয়ান ফেস কয়েন, মানে শুধুই হেড। তাহলে ওইখানে আর কোনো ডাইনামিক্স হবে না, টাইমের সঙ্গে শুরু তো সবসময় হেড, আর কোনোদিন কিছু চেঞ্জই হওয়ার প্রশ্ন নেই, ডাইনামিক্স স্টাডি করার ওইখানে কোনো মানেই নেই। তাহলে আমরা যদি ডাইনামিক্স স্টাডি করতে চাই, মানে টাইমের সঙ্গে সঙ্গে সিস্টেমের চেঞ্জ স্টাডি করতে চাই, তাহলে সিস্টেম একটা অবস্থা থেকে আরেকটা অবস্থায় যেতে পারে, এটা তো আগে থাকতে হবে। সেটার সিম্পলেস্ট একটা এক্সাম্পল হচ্ছে এই কয়েন, যার অ্যাটলিস্ট দুটো স্টেট আছে, ওর হেড অ্যান্ড টেল। আচ্ছা, তাহলে এখানে কি ডাইনামিক্স আমরা ভাবতে পারি? আর আমরা এই ক্ষেত্রে যেহেতু আমরা খুব সিম্পলিস্টিক মাইন্ডের, এই মুহূর্তে আমরা ধরে নিই আমরা প্রত্যেক 1 সেকেন্ড অন্তর 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 কোনো একটা টাইম ইউনিট, সেটা 1 সেকেন্ড হতে পারে, 1 মাইক্রোসেকেন্ড হতে পারে, মানে একটা ইন্টারভ্যালে আমরা কয়েনের স্টেটটা চেঞ্জ হচ্ছে কিনা এটা দেখতে চাইছি। মানে আমরা আমাদের মডেলকে খুব সিম্পল করে নিচ্ছি, টাইমকে আমরা একটা প্যারামিটার যেটা ডিসক্রিট অবস্থায় আছে সেইভাবে কনসিডার করছি। তাহলে একটা ডাইনামিক্স হতে পারে এরকম, যে কনস্ট্যান্ট ল অফ ইভলিউশন। আচ্ছা, এই ডাইনামিক্সকে অনেক সময় বলি আমরা ল অফ ইভলিউশন, কনস্ট্যান্ট ল অফ ইভলিউশন। সেটা কি? যে কয়েনটা যেই অবস্থায় থাকবে নেক্সট ইনস্ট্যান্সে যদি তুমি দেখো, তাহলে সেটা সেখানেই রয়েছে। মানে ও যদি এইচ থাকে, তারপরেও এইচ থাকবে, তারপরেও এইচ থাকবে, তারপরেও এইচ থাকবে। যদি প্রথমে টেল থাকে, তারপরের ইনস্ট্যান্টেও টেল থাকবে, তারপরের ইনস্ট্যান্টেও টেল থাকবে, তারপরের ইনস্ট্যান্টেও টেল থাকবে। আরেকটা কি ডাইনামিক্স হতে পারে? ফ্লিপড ল অফ ইভলিউশন। মানে ও যদি এই অবস্থায় হেড থাকে, এখন নেক্সট ইনস্ট্যান্সে টেল হয়ে যাবে, তারপরে ইনস্ট্যান্সে হেড হয়ে যাবে, তারপরের ইনস্ট্যান্সে আবার টেল হয়ে যাবে। এখন প্রশ্ন হচ্ছে, আচ্ছা এটা তো বললাম, মুখে ভাষায় বললাম, এটাকে কি অন্য কোনো আর ভাবে রিপ্রেজেন্ট করতে পারি? দেখো, এটা একটা রিপ্রেজেন্ট করা যেতে পারে। কনস্ট্যান্ট ল অফ ইভলিউশনটাকে আমি এরকম ভাবে বোঝালাম, যে at 0 টাইমে h, 1 টাইমে h, 2 টাইমে h, 3 টাইমে h, and so on ডট 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 চলছে। আবার যদি 0 টাইমে t থাকে, তাহলে 1 টাইমে t, 2 টাইমে t, 3 টাইমে t, and so on। তাহলে ফ্লিপড ল অফ ইভলিউশনটা কিভাবে ডেসক্রাইব করা যাবে বলো দেখি, কেউ একটা বলতে পারবে, গেস করতে পারবে? 0 তে হেড থাকলে 1 এ টেল হবে, তারপর আবার হেড হবে। এক্স্যাক্টলি, এত একদমই খুবই সিম্পল ব্যাপার, এরকম ঘটনা হবে। তাহলে এটা হচ্ছে ল অফ ইভলিউশনের এরকম একটা রিপ্রেজেন্টেশন। আচ্ছা, এখন এই যে রিপ্রেজেন্টেশনটা, দেখো তোমাকে একটা ইনফাইনাইট সিকোয়েন্স লিখতে হচ্ছে, এইচ 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 এইচ, এবং শেষ হচ্ছে না, লিখতে হচ্ছে। দেখো, আমি আরেকটা অন্য একটা রিপ্রেজেন্টেশন দিচ্ছি। আমি বলছি এইচ একটা স্টেট, টি একটা স্টেট, এবং এই অ্যারোটা বোঝাচ্ছে এইচ নেক্সট ইনস্ট্যান্সে কোথায় যায়। তাহলে কনস্ট্যান্ট ইভলিউশন মানে কি? এইচ নেক্সট ইনস্ট্যান্সে এইচ এই যায়, তারপর আবার এইচ নেক্সট ইনস্ট্যান্সে এইচ এই যায়, টেল নেক্সট ইনস্ট্যান্সে টেইলে যায়। তাহলে আমরা এই গ্রাফিক্যালিও এভাবে রিপ্রেজেন্ট করতে পারি। এই গ্রাফিক্যালি, এটাকে বলা হয় গ্রাফ। গ্রাফের এই নোড থাকে আর অ্যারো থাকে, অ্যারো দিয়ে আমরা চেঞ্জটাকে বোঝাচ্ছি। তাহলে কেউ বলতে পারো ফ্লিপড ল অফ ইভলিউশনকে কিভাবে এক্সপ্লেন করতে পারি? তাহলে দুদিক দিয়ে আরো হবে নাকি? এরকম করে দিতে পারি না, যে এইচ আছে, এইচ থেকে টেলে যাচ্ছে, টেল থেকে এইচে আসছে, অ্যান্ড সো অন, এইভাবে চলছে। বোঝা যাচ্ছে তো? এই পর্যন্ত কোনো প্রবলেম হচ্ছে কি বলো? যখনই কোনো বুঝতে অসুবিধা হিসেবে লেখা যায়? হ্যাঁ হ্যাঁ, বলো। মানে হেড কে কি টেলের ফাংশন হিসেবে লেখা যায়, বা টেল কে হেডের ফাংশন হিসেবে? না, হেড আর টেল তো একদম মানে আলাদা ধরনের জিনিস। তুমি কি কখনো হেড কে টেল বলবে?
না মানে ভালো করে যখন ভেবে দেখো। নেই তখনই তো হেড আছে। হ্যাঁ হ্যাঁ, মানে হেড আর টেল তো কখনো একসাথে থাকতে পারে না, তো সেটা দিয়ে কি কোনো সম্পর্ক বোঝানো সম্ভব? হ্যাঁ সেটাই তো, যে এরা একদম একজনের সঙ্গে আরেকজন মানে ডিস্টিংগুইশেবল এরা। হেড যদি হয় তাহলে ও টেল নয়, এই অবস্থায়। আমি একদম হেড মানে আমরা যে এই যে তুমি যে তোমার সামনে যে কয়েন আছে, এই কয়েন নিয়ে আলোচনা করছি, তোমার মনে যদি আরো কিছু কমপ্লেক্স ব্যাপার থাকে আমরা ধীরে ধীরে সেখানে যাব পরে। কিন্তু আমি এখন যে কয়েনটা আলোচনা করছি একদম এই যে তুমি যে আমরা যে ওই মানে পার্সের মধ্যে যে কয়েন নিয়ে ঘুরে বেড়াই ওইটা নিয়ে আলোচনা করছি। ওইখানে তো হেড হলেও আর টেল হতে পারে না, হতে পারে কি? এই সিস্টেম নিয়ে আলোচনা করছি। তাহলে আমরা দেখলাম এই যে ডাইনামিক্সকে আমি যেরকম এরকম একটা সিকোয়েন্স দিয়েও বোঝাতে পারি টাইমের সঙ্গে সঙ্গে, আবার এরকম একটা সুন্দর গ্রাফ দিয়েও বুঝিয়ে দিতে পারি। ইকুইভ্যালেন্ট রিপ্রেজেন্টেশন মানে ডাইনামিক্সকে রিপ্রেজেন্টেশন করার বিভিন্ন উপায়। আচ্ছা দেখো তো, আমি আরেক ভাবে রিপ্রেজেন্টেশন করার চেষ্টা করি। আমি বললাম একটা নতুন ভেরিয়েবল নিয়ে আসলাম, এটা হচ্ছে এক্স, যার ভ্যালু যে ভ্যালু নিতে পারে এইচ অথবা টি। আর এইচ কে হেডকে আমি নাম দিলাম +1, আর টেলকে নাম দিলাম -1। জাস্ট এটা নাম, আমরা ধরি না এক্স ইজিক্যাল টু দিস, সেরকম এইচ ইজিক্যাল টু +1 নাম দিলাম, টেল ইজিক্যাল টু -1 নাম দিলাম। তাহলে দেখো তো, কনস্ট্যান্ট ল অফ ইভলিউশনটা এইভাবে লিখে ফেলা যায় না, যে এক্স এক্স এর ভ্যালু টিতে t+1 এ ইজিক্যাল টু এক্স টি সব সময়। এখন এক্স এর ভ্যালুটা কি হতে পারে? +1। যদিও ইনিশিয়ালি টি সময়ে +1 থাকে তাহলে t+1 সময়েও +1 হবে। তার মানে ইনিশিয়ালি +1 মানে হেড থাকে, পরের ইনস্ট্যান্সেও টেল মানে হেডই থাকবে। যদি এক্স টিটা -1 হয় তাহলে এক্স টি +1টা মানে নেক্সট ইনস্ট্যান্সে ওর ভ্যালুটা -1ই থাকবে। -1 মানে আমরা টেল বলেছি, তার মানে যদি ও টেল থাকে তার মানে ও নেক্সট ইনস্ট্যান্সেও টেল থাকবে। এই কোশ্চেনটা বোঝা গেল তো? মানেটা ক্লিয়ার তো? হ্যাঁ স্যার ক্লিয়ার। তাহলে এবার তোমরা বলো ফ্লিপটাকে কি করে বোঝানো যায়? ফ্লিপটাকে এটা বলা যাবে না xt প্লাস ইজ ইকাল টু -xt। দেখো xt-টা যদি প্লাস হয় ইনিশিয়াল সময়ে, t+1 সময়ে ও বলছে মাইনাস হয়ে যাবে। তাহলে প্লাস যদি প্লাসকে তো এইচ মনে করিয়ে ডিনোট করেছি, তাহলে ও যদি ইনিশিয়াল সময়ে এইচ থাকে নেক্সট ইনস্ট্যান্টে ও -1 হয়ে যাবে, মানে টি হয়ে যাবে। আবার ইনিশিয়াল সময় যদি টি থাকে -1 থাকে তাহলে মাইনাস মাইনাস প্লাস মানে +1 হয়ে যাবে, তার মানে নেক্সট ইনস্ট্যান্টে এইচ হয়ে যাবে। তাই না? এইভাবে বলতে পারি না আমরা? বলতে পারি স্যার। তার মানে দেখো ডাইনামিক্সকে আমি 3 রকম ভাবে এখানে রিপ্রেজেন্টেশন করে দেখালাম। একটা হচ্ছে ইনফাইনাইট সিকোয়েন্স দিয়ে, আবার বললাম গ্রাফিক্যালি, আবার দেখো এরকম ভাবে এরকম ম্যাথমেটিক্যালি। একটা ইকুয়েশন ফর্মুলেট করে বলতে পারি। এটাকেই আমরা বলি ফিজিক্সে ইকুয়েশন অফ মোশন। আচ্ছা, এই ইকুয়েশন অফ মোশন যখন দেয়া হয় তখন আমরা বলি যে এটা নেচারের সঙ্গে কি কম্পাটেবল। কিন্তু এখানে এই কোশ্চেনটা আসছে না, কারণ এটা তো একদম খুব টয় এক্সাম্পল। এটা তুমি মনে মনে একটা থিওরি বিল তৈরি করার চেষ্টা করছো, টয় মডেল নিয়ে খেলার চেষ্টা করছি আমরা, তারপর অ্যাকচুয়াল থিওরিতে যাব। সেই জন্য এখানে কোনো এক্সপেরিমেন্ট করে টেস্ট করার কিছু নেই। এটা আমরা শিখছি যে কি করে রিপ্রেজেন্টেশন করব। এই স্লাইডে কারো কোনো কোশ্চেন আছে? না স্যার কোশ্চেন নেই। আচ্ছা, তাহলে আমরা নেক্সটে যাই। এটা যদি বুঝে থাকি, দেখো তো, আমি যদি বলি এবার স্টেটটা এতক্ষণ দুটো ধরেছিলাম, হেড আর টেল। আমি বলছি এবার 6টা স্টেট আছে, 1 থেকে 6। তার একটা এক্সাম্পল হচ্ছে ডাই। এবং আমি এই লটা বলে দিচ্ছি, মানে ইভলিউশন লটা বলে দিচ্ছি, 1 2-এ যাবে, 2 নেক্সট ইনস্ট্যান্সে 3-এ যাবে, 3 নেক্সট ইনস্ট্যান্সে 4-এ যাবে, 4 নেক্সট ইনস্ট্যান্সে 5-এ যাবে, 5 নেক্সট ইনস্ট্যান্সে 6-এ যাবে, এবং 6 নেক্সট ইনস্ট্যান্সে 1-এ যাবে, এন্ড এগেইন আবার রিপিট হতে থাকবে। তাহলে এটা যেরকম আমি বলে দিলাম, এটাকে আমরা তো ওই গ্রাফ আকারে রিপ্রেজেন্ট করে ফেলতে পারবো, তাই না? গ্রাফে রিপ্রেজেন্ট করা যাবে। এই রিপ্রেজেন্টেশনটা হবে না, এই যে 1 2-এ যাচ্ছে, দিয়ে 2 3-এ যাচ্ছে, 3 4-এ যাচ্ছে, 4 5-এ যাচ্ছে, 5 6-এ যাচ্ছে, তাই না? হ্যাঁ স্যার, হ্যাঁ ঠিক আছে।
আচ্ছা তাহলে এটা কি হবে বলে দেখি। 1 5-এ যাচ্ছে, 5 4-এ যাচ্ছে, 4 3-এ যাচ্ছে, 3 6-এ যাচ্ছে, 6 2-এ যাচ্ছে। তার মানে এই যে যেটা বললাম 1 5-এ যাচ্ছে, 5 4-এ যাচ্ছে, 4 3-এ যাচ্ছে, 3 6-এ যাচ্ছে, 6 2-এ যাচ্ছে, 2 1-এ যাচ্ছে। আচ্ছা এই দুটো ল অফ ইভলিউশন কি আলাদা না এক? কি মনে হয় কোনো ফান্ডামেন্টাল ডিফারেন্স আছে এদের মধ্যে? একটা তো সিকোয়েন্স মেনটেন করছে, আর একটা তো সিকোয়েন্স মেনটেন করছে না। সেটা ঠিক, কিন্তু তুমি আসলে এদেরকে একইভাবে একটা সেন্সে দেখতে পারো। তুমি বললো ও আমি এদেরকে রিনেম করে নিই, আমি যদি 5-কে এখন থেকে 2 বলি, 4-কে 3 বলি, এইভাবে রিনেম করে নিই, তাহলে এই গ্রাফটা তো দেখো গ্রাফটা একই রকম প্যাটার্ন ফলো করছে। এরকম স্টেটগুলোর নাম যদি আমরা চেঞ্জ করে দিই, আপনারাও তো কি একই ফিরে আসছে। হ্যাঁ মানে আমি বলছি তুমি যদি স্টেটগুলোর নাম চেঞ্জ করে দাও তাহলে আসলে এটা একই রকম ইভলিউশন, মানে খুব একটা ডিফারেন্স নেই। জাস্ট যদি যে ডিফারেন্সটা ওটা কসমেটিক, ফান্ডামেন্টাল লেভেলে কোনো ডিফারেন্স নেই, ডিফারেন্সটা কসমেটিক। সেই জন্য এদেরকে আমরা অনেক সময় বলি ইকুইভ্যালেন্ট ডাইনামিক্স। তাহলে এখানে আমি যদি কোশ্চেন করি, আচ্ছা একটা নন ইকুইভ্যালেন্ট ডাইনামিক্স এর এক্সাম্পল কি এখানে দেওয়া যেতে পারে? দেখো তো এইটা কিরকম হচ্ছে। এই দুটো কি তুমি এক বলতে পারবে কখনো? না স্যার। এই দুটো কখনো এক হবে না, তাই না? 1 2-এ যাচ্ছে, 2 3-এ যাচ্ছে, 3 4-এ যাচ্ছে, 4 5-এ যাচ্ছে, 5 6-এ যাচ্ছে, 6 1-এ যাচ্ছে। আর এই দিকটা কি বলছে যে যদি ও ইনিশিয়ালি 1 থাকে দেন 3-এ যাচ্ছে, দেন 5-এ যাচ্ছে, দেন আবার 1-এ ফিরে আসছে। আবার যদি ও 2-এ থাকে তাহলে 2 4-এ যাচ্ছে, 4 6-এ যাচ্ছে, 6 2-এ যাচ্ছে। এটা একটা খুব ইন্টারেস্টিং ব্যাপার আছে যে এটা 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 ধর আগেরটাকে L1 L2 বলেছিলাম তো আগের স্লাইডে, এই দিকেরটাকে আমরা L3 বলি। ইভলিউশন ল L3 তো ডিফারেন্ট বটেই, এর একটা ইন্টারেস্টিং ব্যাপারও আছে। কি ইন্টারেস্টিং ব্যাপার? দেখো তুমি 1 3 5 স্টেটটা যদি তুমি 1 থেকে শুরু করো তাহলে ও সবসময় ওর মধ্যেই থাকবে, ওর থেকে বাইরে বেরিয়ে যাচ্ছে। আবার যদি তুমি 2 4 6-এর মধ্যে শুরু করো তাহলে ও 2 4 6-এর মধ্যেই রয়েছে, ওর থেকে বাইরে বেরিয়ে যাচ্ছে না। এটা আমাদেরকে দেখবো আমরা পরে, আমরা হয়তো তোমরা যারা অনেকে মানে বিএসসি ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারও আছে হয়তো পড়েছো যে এইটা আসলে কখনো কখনো ল আমাকে একটা কনজার্ভ কোয়ান্টিটির নোশন দেয়। এক্ষেত্রে কনজার্ভ কোয়ান্টিটিটা কি? অডনেস বা ইভেননেস। ও যদি অডে শুরু করে তাহলে ও অডেই থাকে, ও যদি ইভেনে শুরু করে তাহলে ও ইভেনেই থাকে। এই অবধি বোঝা যাচ্ছে? হ্যাঁ স্যার, বোঝা গেছে। এটা অনেক সময় আমরা পরে ফিজিক্সে গিয়ে দেখবো যে এটারই একটা খুব সফিস্টিকেটেড সুন্দর নাম আছে প্যারিটি কনজারভেশন। এটা আসবে পরে, অন্য আরো অনেক যখন অ্যাডভান্স স্টাডিজে যাবে তখন এরকম কনজার্ভ কোয়ান্টিটি তৈরি হয়, এরকম অনেক প্রচুর সুন্দর সুন্দর কনজার্ভ কোয়ান্টিটি তৈরি হতে পারে। এবং তুমি দেখবে যখন এই কনজার্ভ কোয়ান্টিটি থাকে তখন তখন ওর সঙ্গে মানে সিমেট্রির একটা কানেকশন থাকে, সিমেট্রি এবং কনজার্ভ কোয়ান্টিটি খুব কানেক্টেড। এবং এখানে খুব সুন্দর একটা বিউটিফুল থিওরেম আছে, নয়দার্স থিওরেম, সেগুলো ধীরে ধীরে তো আমরা পড়বো, বাট আমরা সেখানে আজকে যাচ্ছি। তা আমরা দেখলাম ডাইনামিক্স আমরা খুব সিম্পল স্টেট নিয়ে শুরু করতে পারি, কয়েন 2টো স্টেট, আমরা আরো বেশি স্টেট নিয়েও ভাবতে পারি, 6টা স্টেট। ঠিক আছে, আরেকটা এক্সাম্পল নিয়ে ডিসকাস। এটা একটা 3 ফেস কয়েন। 3 ফেস কয়েন মানে কি? হেড হতে মানে কয়েনকে টস করলে ছুড়ে দিলে কি হবে? হেড হতে পারে অথবা টেল হবে। কিন্তু কয়েনটাকে ধরো আমি থিক করে নিই তাহলে কি কি হতে পারে? হেড, টেল, আবার ওই থিকের মধ্যেও পড়তে পারে, তার মানে সাইড, তাই না? থিকের মধ্যে স্যার মানে বুঝতে পারলাম না। মানে বোঝার চেষ্টা করো। ধরো এটা যদি কয়েন হয়, এমনি কয়েনকে করলে কি হবে? এটা হেড এটা টেল, তাহলে হেডে পড়বে অথবা টেল পড়বে। আর কয়েনের তো এই থিকনেসটা তো কম, চওড়াটা তো, কিন্তু এটাকে ছুড়লে তো এরকম ভাবেও পড়তে পারে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওটাকে আমরা বুঝেছি। নাম দিচ্ছি সাইড। এমনি আচ্ছা। কয়েনে এটা হবে না, কারণ ওইটা থিকনেসটা খুব কম তো। হুম হুম, 10 to 0 হতে বলতে পারি। কিন্তু থিকনেসটাকে তুমি বাড়িয়ে দিলে তো 3টে আউটকাম হবে, সেই জন্য আমরা বলছি 3 ফেস কয়েন।
বোঝা গেল? হ্যাঁ স্যার বোঝা গেছে। আচ্ছা, 3 ফেজ, এটা দেখো তো, এটা একটা সুন্দর প্রবলেম তোমাদের। এটা এটা আজকের ডিসকাশনের নয়, কিন্তু তোমাদের হোমওয়ার্কের জন্য তোমরা ভাববে। দেখো, এই যে অবজেক্টটা, এটা একটা সিলিন্ডার না, একটা ভলিউমকে ক্লোজ করেছে না? সিলিন্ড্রিক্যাল শেপ। আচ্ছা, কটা কটা সারফেস আছে? 3টে। তিনটে। এই এই একটা, উপরে একটা, নিচে একটা, আর এই যে সাইডে বেঁকে গিয়েছে যেটা, তার মধ্যে ওপর আর নিচের সারফেসটা হচ্ছে প্লেন সারফেস, তাই তো? আর একটা কার্ভ সারফেস। আর একটা কার্ভ সারফেস। তিনটে প্লেন সারফেস দিয়ে কোনো ভলিউমকে কভার করা যাবে? এটা ভাববে তো। ঠিক আছে, এটা লিখে রাখো, এখন ভাবতে হবে না, এখন শোনো টকটা। ভাববে তিনটে প্লেন সারফেস দিয়ে কোনো ভলিউমকে, 3 ডাইমেনশনাল ভলিউমকে কভার করা যায় কিনা। ঠিক আছে, এবার এই এই 3 ফেজ কয়েনের জন্য আমরা তো বুঝলাম যে ডায়নামিক্সকে দিলে আমি যেরকম ইকুয়েশন আকারে লিখে দিতে পারি, আমি আবার এরকম মানে ডায়াগ্রাম আকারেও দিয়ে দিতে পারি, তাই তো? তা এটা হচ্ছে আমার, ধরো এই ডায়নামিক্সটা, যে যদিও এসে শুরু করে, নেক্সট ইনস্ট্যান্সেও হেড হবে, হেডের পরও টেল হবে, টেলের পর আবার হেড হবে, এন্ড সো অন, চলবে। বোঝা গেল ডায়নামিক্সটা? এখন কোশ্চেন হচ্ছে, এই যে ডায়নামিক্সটা, এর সঙ্গে এই যে আগে যেগুলো আমরা পড়ে এলাম, ডাই বা ডাইনামিক্স আরেকবার বলুন স্যার। এই যে ছবি থেকে তো তুমি তুমি নিজে বলো, যদি ও এসে থাকে এই মুহূর্তে, টি ইজ ইকুয়াল টু 0 তে এসে থাকে, টি ইজ ইকুয়াল টু 1 এ কোথায় যাবে? হেডে। আচ্ছা, টি ইজ ইকুয়াল টু 0 তে যদি, টি ইজ ইকুয়াল টু টি তে যদি এইচ এ থাকে, টি প্লাস 1 এ কোথায় যাবে? হয় এস না হলে টি। না না, তুমি অ্যারো দেখে বলো, এসে যাবো তো, এসে কি আচ্ছা অ্যারো অ্যারো দেখে হলে যাচ্ছে? টি তে যাবে, টি তে যাবে। তো আগেরটা তো আমরা অ্যারো দিয়েই বুঝে এসেছি না? হুম। আচ্ছা, যদি টি তে থাকে তাহলে নেক্সট ইনস্ট্যান্সে কি হবে? এইচে যাবে। এইচ এ। এইটাই তো, তো ছবি থেকে তো ক্লিয়ার ডায়নামিক্সটা। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এবার আমি কোশ্চেন করছি, এই ডায়নামিক্সটার সঙ্গে আগের দুটো যে আমরা পড়ে এসেছি, কোনো ডিফারেন্স আছে কি ফান্ডামেন্টাল? স্যার এটা সোজা দিকে পড়তে পারে একবার। না না, সেটা তো হলোই, আমি বলছি ওই সোজা দিকটা ছেড়ে দাও। এই যে ফাইনালি তো ফান্ডামেন্টালি বলতে গেলে তো কোনো ডিফারেন্স নেই মনে হচ্ছে। ডিফারেন্স নেই মনে হচ্ছে। আচ্ছা, আমি একটা বলার চেষ্টা করি, তো দেখো হয় কিনা। আচ্ছা, আমি ধরো এইখানটায় আমার মাউসটা দেখতে পাচ্ছ তো? হ্যাঁ স্যার। আচ্ছা, ধরো আমি এখানে 6 এ আছি, নেক্সট ইনস্ট্যান্সে আমার স্টেট কি হবে? 1 হবে। আচ্ছা, তার আগের ইনস্ট্যান্সের স্টেটটা কি ছিল? 5 ছিল। আচ্ছা, ধরো 3 এ আছি, নেক্সট ইনস্ট্যান্সের স্টেটটা কি হবে? 4। তার আগের ইনস্ট্যান্সের স্টেটটা কি ছিল? 2। আচ্ছা, ধরো আমি এখন এইচ এ আছি, নেক্সট ইনস্ট্যান্সের স্টেটটা কি হবে? টেল। আচ্ছা, এখন এইচ এ আছি, তার আগের ইনস্ট্যান্সের স্টেটটা কি ছিল? টেলই ছিল। টেলই ছিল। আচ্ছা, এখানে চলে আসি এবারে। ধরো এস এ শুরু করেছি, নেক্সট ইনস্ট্যান্সের স্টেট কি আছে? এইচ। এইচ এ আছি, নেক্সট ইনস্ট্যান্সের স্টেটটা কি হবে? টেল। আচ্ছা, এইচ এ আছি, আগের ইনস্ট্যান্সের স্টেটটা কি ছিল? এস ছিল। কেন, টি থেকেও তো আসতে পারে। আচ্ছা, টি থেকে তো আসতে পারে। বুঝা গেল? হ্যাঁ, ওইখানটাতে ফান্ডামেন্টাল ডিফারেন্স আছে। তার মানে আগের ডাইনামিক্স গুলো কি হয়েছে, ওইটা যেরকম তোমার ফিউচারটা ডিটারমিনিস্টিক প্রেডিক্ট, মানে প্রেজেন্টে বসে আমরা যেরকম ফিউচারটাকে প্রেডিক্ট করে দিতে পারছি আগের ডাইনামিক্সে, শুধু তাই নয়, আমরা কোন পাস থেকে আসছি ওটাও ডিটারমিনিস্টিক্যালি বলে দিতে পারছি। কিন্তু এইটাতে তা হচ্ছে না, কিন্তু এটাতে ফিউচারটা ডিটারমিনিস্টিক, কিন্তু আমি যদি পাঁচটা বলতে পারছি না, কখনো কখনো ঘেটে যাচ্ছে, বলা যাচ্ছে না। টেলের ক্ষেত্রে সমস্যা হচ্ছে না, টেল মানে হচ্ছে আমি জানি আমার নেক্সট স্টেপ এইচ, এবং আমি এসছিও এইচ থেকে, কিন্তু এইচ হলে কিন্তু ঝামেলা হচ্ছে। এটাই আমি বললাম, এই দুটো পয়েন্ট করে, গিভেন স্টেট অ্যাট ইনস্ট্যান্ট, দ্য টাইম at any instant of time, the time evolved state is completely deterministic. Furthermore, given the state at some time, it is also completely deterministic from which particular state it is evolved. এই পার্টিকুলার কেসে যদি 1 নম্বর কন্ডিশনটা যদিও মেনে চলছে, ও 2 নম্বরটাকে মেনে চলে না। এরকম যদি ডাইনামিক্স হয়ে যায়, তখন ওইটা বলে টাইম সিমেট্রিক হলো না, টাইমের সঙ্গে ও সিমেট্রিক হলো না।
ও ফরওয়ার্ড ডিরেকশনে ডিটারমিনিস্টিক হচ্ছে, কিন্তু আমরা ওকে রেট্রোডিক, এটাকে ইংলিশ টার্মটা হচ্ছে ডিটারমিনিস্টিক, মানে প্রেডিক্ট করতে পারি। প্রেডিক্টের উল্টো দিকটা হচ্ছে, মানে আমি যদি কোনটা থেকে এসছি ওটাকে বলে রেট্রোডিক্ট, আমি রেট্রোডিক্ট করতে পারছি না, তা টাইম সিমেট্রিটা এখানে ভেঙে যাচ্ছে। আমরা ক্লাসিক্যাল ফিজিক্সে দেখব যে যাই ডাইনামিক্স গুলো কনসিডার করা হয় ওটা টাইম সিমেট্রিক হবে, ওটা যেরকম প্রেডিক্ট করতে পারে এবং পাশ থেকেও আসে কোথায় ওটাও বলতে পারে। বোঝা গেল এই পর্যন্ত? কোনো কোশ্চেন আছে এখানে? স্যার ক্লাসিক্যাল ফিজিক্স মানে কি আপনি স্যার রিলেটিভিটিটাকেও ইনক্লুড করছেন? রিলেটিভিটি এগুলো ইনক্লুড করেই, কিন্তু আজকের আলোচনায় রিলেটিভিটিটা আমরা আনবো না, এগুলো ইনক্লুড করেই। স্যার পয়েন্ট দুটো একটু বাংলাতে ডিসকাস করুন, ঠিক বোঝা যাচ্ছে না। আমি যে কথাগুলো বলছি তুমি সেগুলো বুঝতে পারছো? হ্যাঁ স্যার, ওগুলো বুঝতে পারছি। একদম ওইটাই ইংরেজিতে লেখা আছে, আর কিচ্ছু করা নেই, এক্সট্রা কিচ্ছু নেই, বুঝলে তো? আমি যেগুলো মুখে বলছি ওইটাই লেখা আছে। আচ্ছা, তাহলে আমরা দেখলাম তিনটে এক্সাম্পল আলোচনা করলাম। কি বললাম? কয়েন দুটো স্টেট, ডাই 6টা স্টেট, তারপর কি করলাম? 3 ফেস কয়েন, হেড টেল আর সাইড। আচ্ছা তিনটে কেন? আমি তো ইনফাইনাইট স্টেট আছে এরকম একটা সিস্টেমের কথা ভাবতে পারি না? 1 2 3 4 5 অনেকগুলো স্টেট আছে, এবং আমি ভাবতে পারি শুধু তাই নয়, আমি ভাবতে পারি কন্টিনিউয়াসলি মেনি স্টেট আছে। একটা পার্টিকেল ও হচ্ছে রিয়েল লাইনের যে কোনো জায়গায় মুভ থাকতে পারে। এটা যখন স্টাডি করি এটাকেই আমরা বলি ওয়ান ডাইমেনশনাল পার্টিকেল মোশন। তোমরা যেগুলো পড়ে এসছো কাইনেমেটিক্স। এক্স্যাক্টলি, সেখানে কি হচ্ছে, তুমি যখন ওয়ান ডাইমেনশনাল পার্টিকেল পড়ো, পার্টিকেলটা কোথায় কোথায় থাকতে পারে? রিয়েল লাইনে যে কোনো জায়গায় থাকতে পারে, একটা লাইন অ্যাক্সিস টেনে নিলে, লাইন বরাবর ওয়ান ডাইমেনশনাল, এবং সেটা কতগুলো পয়েন্ট আছে ওইখানে? ইনফাইনাইট পয়েন্ট আছে। তাহলে ওর ওইখানে ইনফাইনাইট খানা স্টেট আছে। আচ্ছা আচ্ছা, এইরকম একটা সিস্টেম যদি বলি, এখন এইটা যদি বলি আমরা ডাইনামিক স্টাডি করতে বলি, তাহলে কি কথা মাথায় আসে? প্রথমেই তোমার কোন ডাইনামিক্স পড়েছো এই সংক্রান্ত ব্যাপারে? কোন ডাইনামিক্স আমরা পড়েছি? হ্যাঁ, কাইনেমেটিক্স, নিউটন লস, এগুলোই তো। মানে ডাইনামিক্স মানে হচ্ছে ওর টাইমের সঙ্গে সঙ্গে চেঞ্জটা কোন ইকুয়েশন বর্ণনা করে? ওইটা আমাদের মোশন কাইনেমেটিক্স এর যে ইকুয়েশন গুলো, s = ut + ½ at স্কয়ার, b = u + at। না না, সেটা তো কাইনেমেটিক্স। আমি বলছি চেঞ্জ, টাইমের সঙ্গে চেঞ্জ, সেটা তো ডাইনামিক্স, সেটা হচ্ছে ডাইনামিক্স। সেটা কোন ইকুয়েশন দিয়ে বর্ণনা হয়? নিউটনের সূত্র না? নিউটনের সূত্রটা কি? f = dp/dt, dp/dt। এক্স্যাক্টলি, ওইটা দিয়ে বর্ণনা হয়। দেখো টাইমের সঙ্গে সঙ্গে কি করে ওর চেঞ্জ হচ্ছে, রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম ইজ প্রপোর্শনাল টু ফোর্স, এইভাবে, তাই না? হ্যাঁ স্যার। কিন্তু নিউটনের আগে যেন আরেকটা এরকম মানে ডাইনামিক্যাল ল প্রপোজ করেছিল। গ্যালিলিও। গ্যালিলিও না, গ্যালিলিওর আরো আগে, প্রায় 2000 বছর আগে। সেটা হচ্ছে অ্যারিস্টটল। 2000ও না, প্রায় 2500 বছর আগে। ওই মানে কত হচ্ছে, হ্যাঁ 2300-400 বছর আগে অ্যারিস্টটল। কিন্তু মুশকিলটা হচ্ছে অ্যারিস্টটলের সময় তো এরকম আর ক্যালকুলাস এই ধরনের জিনিসগুলো তৈরি হয়নি। সেই জন্য অ্যারিস্টটল এগুলো ল্যাঙ্গুয়েজে বলে গিয়েছে। অ্যারিস্টটল কি বলেছে? অ্যারিস্টটল বলছে, তুমি ভালো করে একটু ভেবে দেখো, আমি বলছি তো, ধরো টেবিলে একটা মার্বেলকে রেখে দিয়েছো, মার্বেলটা বসে আছে, তুমি যদি ধাক্কা মারো মার্বেলটা চলতে শুরু করবে, তাই তো? উইথ রেসপেক্ট টু মি। এবার বেশি জোরে ধাক্কা মারলে ওর ভেলোসিটিটাও বেশি হবে না? ভেলোসিটি বেশি হবে। সেই জন্য এই অ্যারিস্টটল সেটাই বলেছিল, যে যত বেশি তুমি ফোর্স দেবে অত ওর ভেলোসিটি বেশি হবে। সেই জন্য বলেছিল ফোর্স ইজ প্রপোর্শনাল টু ভেলোসিটি। এটা হচ্ছে অ্যারিস্টটলের সূত্র ছিল, ফোর্স ইজ প্রপোর্শনাল টু ভেলোসিটি। আর প্রপোর্শনালিটি মানে আমরা একটা কনস্ট্যান্ট দিয়ে ইকুয়াল টু লিখে ফেলতে পারি,
সেটাই হুম আমি হুম এখানে লিখেছি। সেই কনস্ট্যান্টটাকে আমরা এম মাস বলে নাম দিচ্ছি। আচ্ছা, ভি মানে অবশ্যই আসলে কি? এক্স ডট মানে রেট অফ চেঞ্জ অফ পজিশন ভেক্টর। পজিশন উইথ রেসপেক্ট টু টাইম। হুম তার মানে এক্স ডট মানে কি আসলে? এক্স টি প্লাস ডেল্টা মাইনাস এক্স টি বাই ডেল্টা। বাই ডেল্টা। তাহলে দেখো এখানে 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 আমি যদি সাজিয়ে গুছিয়ে লিখি তাহলে কি পাবো? পাবো এই ডেল্টাটাকে গুণ করে দাও, ডেল্টা ইন্টু এফ টি, এমটাকে বাই করে দাও, ডেল্টা এফ টি বাই এম। তাহলে এক্স টি প্লাস ডেল্টা ইজ ইকুয়াল টু কি পাচ্ছি? ডেল্টা টাইমস এফ টি বাই এম প্লাস এক্স টি। এই ইকুয়েশনটা বোঝা গেল? এই হলুদ দিয়ে কালার করা যে ইকুয়েশনটা আছে। স্যার বোঝা গেছে, কিন্তু আপনি তো ফার্স্ট ওখানে নিউটনস লটাই লিখেছেন নাকি? ফাংশন এফ ফাংশন অফ টাইম ইকুয়াল টু এ মাস ইনটু অ্যাক্সেলারেশন ভেলোসিটি অফ ফাংশন অফ টাইম। অ্যাক্সিলারেশন কোথায় লিখেছি? মানে ভেলোসিটিটাকে ফাংশন অফ টাইম লিখেছেন আর কি। ভেলোসিটি টাইমের সঙ্গে সঙ্গে মানে কোনো একটা টাইমে ওর ভেলোসিটিটা কত? তাহলে তো ডাইমেনশনালি আপনার ওটা কারেক্ট কি করে হবে? এটা তো ডাইমেনশনাল তুমি কেন মাথায় রাখছো? তখন কে এটাকে নিউটন, তুমি অ্যারিস্টটলকে কি করে ডাইমেনশন বোঝাবে তখন? সেই মুহূর্তে তখন তো নিউটন ও ল আচ্ছা, আসেনি। তখন তো নিউটন ল আমি আসেনি। অ্যারিস্টটলের কথা বলছি আর কি। এটা তো অ্যারিস্টটলের সূত্র বলছি আমরা। আচ্ছা আচ্ছা। তুমি তো নিউটনের লয়ের দিকে সূত্রের ওই ইকুয়েশনের দিকে তাকিয়ে ডাইমেনশন এগুলোকে ঠিক করেছো। তখন তো নিউটনের হুম প্রশ্নই নেই। অ্যারিস্টটল পুরোনো তো তো। এইভাবে বলছে যে দেখো, কিন্তু ইকুয়েশনের দিকে তাকাও, অ্যারিস্টটল কি বলতে চাইছে? অ্যারিস্টটল বলতে চাইছে তোমার উদ্দেশ্যটা কি ছিল, যে বস্তুটার পজিশন আমি ধরো এক্স ইজিক্যাল টু টি তে পজিশনটা বলে দিলাম। উদ্দেশ্য তো তোমার এক্স টি প্লাস টি এর একটু পরে গিয়ে ওর পজিশনটা কি হবে সেটা বলা। হুম হুম এবং তুমি যদি ফোর্সটা জানো, দেখো এই ইকুয়েশন থেকে সেটা বলে দিতে পারবে না? হ্যাঁ অবশ্যই বলে দিতে পারবো। কতটা দূরে আছে, কতটা ডেল্টা ডিস্টেন্সে আছে, ওর মাসটা কত আছে, এবং ওর উপর এক্সটার্নাল ফোর্সটা কত আছে, এটা যদি তোমার কাছে জানা থাকে, তাহলে যদি টি ইজিক্যাল টি সময়ে ওর পজিশন জানো, টি প্লাস ডেল্টা সময়ে পজিশনটা বলে দিতে পারবে না? বলে দিতে পারবে। এটাই হচ্ছে ইকুয়েশন অফ মোশন অ্যারিস্টটলের। মনে করে দেখো, ওই যে আমরা যে ইকুয়েশন অফ মোশন ওই যে এই সিম্পল টয় মডেলের জন্য করেছিলাম, সেরকমই এটা একটু আরেকটু কমপ্লিকেটেড হয়ে গেল এটা। কারণ এই সিস্টেমটা আরেকটু কমপ্লিকেটেড হয়েছে, কারণ এখানে জাস্ট দুটো স্টেট ছিল, হেড আর টেল। এখানে এরকম ইনফাইনাইট স্টেট আছে, এবং এখানে তোমার ওই বাইরে একটা এক্সটার্নাল ফোর্স বলে কনসেপ্ট আসছে, ওইগুলো এখানে কিছু ইন্ট্রোডিউস করিনি। কিন্তু বেসিক ম্যাথমেটিক্যাল স্ট্রাকচারটা যেভাবে আমরা থিওরি তৈরি করছি, তার প্যাটার্নটা একই রকম। এটা ক্লিয়ার হচ্ছে তো? হ্যাঁ স্যার ক্লিয়ার হচ্ছে। আচ্ছা, তার মানে কি বলছে অ্যারিস্টটল? ওই যেটা বললাম আমি, যে তুমি যদি এখন টি ইজিক্যাল টু মানে কোনো একটা সময় ওর পজিশন জানা থাকো, এর পরবর্তী সময়ে ওর পজিশন কি হবে তুমি অ্যারিস্টটল ল থেকে বলে দিতে পারেন। আচ্ছা, অ্যারিস্টটল লটা কত সুন্দর একটা ব্যাপার, এত সিম্পল একটা ইকুয়েশন, কিন্তু আমরা পড়ি না কেন? পড়েছো অ্যারিস্টটলের ল কোনোদিন কোনো বইয়ে? না স্যার কোনোদিন তো পড়িনি অত। না কেন স্যার। পড়িনি? কারণ ওখানে ইনকারেক্টনেস মানে ইনকারেক্ট কিছু আছে। এই যে কারণ অ্যারিস্টটলের এই যে ল লিখেছে, এটা তো অ্যারিস্টটল তো ফিজিক্যাল ওয়ার্ল্ডকে বর্ণনা করতে হবে। দেখা ল যাচ্ছে মানে তো আপনি পুরো। অ্যারিস্টটলের সূত্র ওইটা বর্ণনা করতে পারছেন, সেই জন্য ওইটা আর পড়ানো হয় না, কারণ তারপর ওইটাকে কারেক্ট করছে নিউটন। তার মানে আমি এবার কি বলতে চাইছি, অ্যারিস্টটলের ল যদিও ম্যাথমেটিক্যালি দেখতে সুন্দর আছে, ওইটা রিয়েল ওয়ার্ল্ডের যে টাইমের সঙ্গে সঙ্গে বস্তুর চেঞ্জ সেটাকে বর্ণনা করতে পারেন। এবার আরো একটা জিনিস আমি বলেছি, সেটা এখানে ডেসক্রাইব করিনি, ওই যে আমি বললাম ওই টাইম সিমেট্রিক হতে হবে, অ্যারিস্টটলের লটা সেটা ফলো করে না। সেটা আমি এখানে আর বলি, মানে আমি প্রুফ করিনি, কিন্তু জাস্ট বলে রাখছি। তাহলে ইম্পর্টেন্ট ব্যাপারটা হচ্ছে কি, যে যদি ফিজিক্যাল মানে আমি যদি আমার 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 চারদিকে যে ফিজিক্যাল জগৎ, যে বস্তু জগৎ আছে, তার জন্য যদি আমি কোনো থিওরি তৈরি করতে চাই, থিওরির তো প্রথম শর্ত হবে বস্তু জগতের সমস্ত ঘটনাগুলোকে এক্সপ্লেন করতে পারার কথা। দ্যাট মিনস ল অফ ফিজিক্যাল ওয়ার্ল্ড মাস্ট বি এবল টু ডেসক্রাইব দ্য ফেনোমেনা ইন ফিজিক্যাল ওয়ার্ল্ড। এটাকেই যদি অনেক সময় দেখবে ফিলোসফাররা একটু খুব 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 সফিস্টিকেটেড ওয়েতে বলে, কি বলে, থিসিস। থিসিস মানে এই যে অ্যারিস্টটলের লটা দিল যে এটাই হচ্ছে জগতের নিয়ম। আচ্ছা
এ বাবা, এটা বড় হয়ে গেল কি করে? দাঁড়াও 1 মিনিট। স্লাইডটা এই হয়ে গেল। হ্যাঁ, মানে এই যে থিসিস মানে কি, যে আমি একটা ভাবলাম যে এটাই হচ্ছে, এইভাবে হচ্ছে বস্তু জগৎটাকে বর্ণনা করতে হবে, এটাকে হাইপোথিসিস বা থিসিস বলা হয়। থিসিসটা ল হবে তখনই যখন ও অ্যান্টিথিসিস, মানে নেচারে এবার আমি পরীক্ষা নিরীক্ষা করে দেখবো আমি যেটা বললাম সেটা ঠিক হচ্ছে কিনা। যদি ঠিক হয় তখনই ওটা ল হবে, তার আগে অবধি এটা হবে না। এটা হচ্ছে সাইন্টিফিক মেথোডোলজি, যে কি করে আমি সাইন্টিফিক থিওরি বিল্ড করব। তার ফান্ডামেন্টাল মেথোডোলজি এই 3 স্টেপ প্রসেস। আমরা একটা হাইপোথিসিস করি, তারপর অ্যান্টিথিসিস মানে ওইটাকে এক্সপেরিমেন্ট করে দেখতে চাই ওটা ঠিক না ভুল। যদি ওই অ্যান্টিথিসিসের এগেনস্টে থিসিসটা ঠিক থাকে তখন ও সিনথেসিস হয়ে ল বা জগতের নিয়ম হিসেবে আমরা ওটাকে অ্যাকসেপ্ট করি। থিসিস, অ্যান্টিথিসিস, সিনথেসিস। তাহলে থিসিস, অ্যান্টিথিসিস, সিনথেসিস এই যে প্যারাডাইম, এখানে অ্যারিস্টটলের লটা ফেল করে গেল, সেই জন্য আমরা পড়ি না। এখানেই আসলো আমাদের সেই বিখ্যাত নিউটন। নিউটন বললো আসলে অ্যারিস্টটল কি ভুলটা করেছিল সেটা বোঝা যায়। অ্যারিস্টটল যেটা না ফিকশনের কনসেপ্টটাকে ধরতে পারেন, সেই জন্য ও বলে দিল বাইরে থেকে বল যেই আমরা প্রয়োগ করছি ওটা ভেলোসিটির সঙ্গে প্রপোর্শনাল। নিউটন বললো না না, ওইটা আসলে রেট অফ চেঞ্জ অফ ভেলোসিটির সঙ্গে প্রপোর্শনাল, মানে ওটা অ্যাক্সিলারেশনের সঙ্গে প্রপোর্শনাল। তার মানে আমি একটু ভেঙে ভেঙে লিখি। কি বললো নিউটন, যে ফোর্স কোন একটা সময়ে পার্টিকেলের উপর যে অ্যাপ্লাইড ফোর্স সেটা ইজ প্রপোর্শনাল টু ওর এক্স এর পজিশনের ডাবল ডেরিভেটিভের সঙ্গে। এক্স ডাবল ডট মানে গেল টাইমের রেসপেক্টে ডেরিভেটিভ। তার মানে এক্স ডাবল ডটকে আমি লিখতে পারি এক্স ডট টি প্লাস ডেল্টা মাইনাস এক্স ডট টি বাই ডেল্টা। আবার দেখো এক্স ডট টি কে আমি লিখতে পারি এক্স টি প্লাস ডেল্টা মাইনাস এক্স টি বাই ডেল্টা স্কোয়ার। আবার এক্স ডট কেও আমি লিখতে পারি মাইনাস এক্স টি মাইনাস ডেল্টা বাই ডেল্টা স্কোয়ার। এবার আমি এটাকে একটু সিম্পলিফাই করে ডান দিক বা দিক গুণ করে নিয়ে আমি অন্যভাবে সাজিয়ে লিখছি। এই হলুদ ইকুয়েশনটার দিকে দেখো। আমার উদ্দেশ্যটা কি, যে টি টি সময়ে আমি পার্টিকেলটার পজিশনটা জানি, আমার উদ্দেশ্য টি প্লাস ডেল্টা সময়ে পার্টিকেলটার পজিশনটাকে গেস করা, প্রোভাইডেড যে পার্টিকেলের উপর কি ফোর্স কাজ করছে সেটা আমরা জানি এবং পার্টিকেলের মাসটাও জানি। তাই তো, এটাই তো আমার উদ্দেশ্য ছিল। হ্যাঁ সেটাই উদ্দেশ্য ছিল। নিউটনের ইকুয়েশন বলছে দেখো এইভাবে তোমাকে ক্যালকুলেট করতে হবে। কিন্তু কি ইম্পর্টেন্ট কি হলো, কি ফান্ডামেন্টাল ডিফারেন্স হয়ে গেল একবার মাথায় রেখো। দেখো অ্যারিস্টটলের সঙ্গে অ্যারিস্টটলের লটা ছিল এক্স টি, যদি তুমি জানো টি সময় যদি পার্টিকেলের পজিশন জানো এবং ওর উপর যদি ফোর্সটা যদি জানো আর মাসটা যদি জানো তাহলে টি প্লাস ডেল্টাতে পজিশনটা বলে দিতে পারবে। কিন্তু নিউটনের সূত্রতে আসো, দেখো টি সময় আমি তোমার পার্টিকেলটার পজিশন দিলাম, ওর উপর ফোর্স দিলাম, মাসটা বলে দিলাম, তাতেও তুমি বলতে পারবে না। টি এর আগের মুহূর্তে ওর পজিশনটা কি আছে ওইটাও তোমাকে বলে দিতে হবে। পাঁচটাও জানতে হবে, পাঁচটাও জানতে হবে, আরেকটু বেশি ইনফরমেশন জানতে হবে, তাহলেই তুমি বলতে পারবে। আচ্ছা, যদি তুমি এক্স টি জানো এবং এক্স টি মাইনাস ডেল্টা জানো তাহলে এদের ডিফারেন্সটাও তো বলতে বের করে ফেলতে পারবে, তাই না? এখানে এইখানে এই ডি মানে ডেল্টা, হ্যাঁ আমি ওই লিখতে গিয়ে ডেল্টাটা খুঁজে পাইনি বলে ডি লিখেছি। এক্স টি মাইনাস এক্স টি, আমি কি বললাম, নিউটন বলছে আমি এক্স টি প্লাস ডেল্টাটা গেস করতে পারো, এই হচ্ছে আমার ফর্মুলা। তাহলে এটা তুমি তখনই বলতে পারবে যদি তুমি এটা জানতে পারো এবং এটাও জানতে পারো। আচ্ছা, যদি তুমি এক্স টি জানো আর এক্স টি মাইনাস ডি জানো তাহলে এদের ডিফারেন্সটা জানো। ডিফারেন্সটা জানি। তাহলে বাই ডিও জানো। হুম, আর লিমিটিং সেন্স এটাই তো পার্টিকেলের ভেলোসিটি। অবশ্যই স্যার। তাহলে নিউটন কি বলছে, যে আমি নেক্সট ইনস্ট্যান্সে পার্টিকেলটার পজিশনটা বলতে পারবো প্রোভাইডেড
যে আমি পার্টিকেলটার পজিশন এন্ড ভেলোসিটি দুটোই আমি একসঙ্গে জানতে পারি। তাহলে কিন্তু এটা অ্যাজাম্পশন, এটা কিন্তু নিউটন থিওরি থেকে প্রুফ করা যায় না। নিউটনের ডাইনামিক্স তখনই কাজ করে যে পার্টিকেলের পজিশন এন্ড ভেলোসিটি দুটোই আমরা একসঙ্গে জানতে পারি। এই আন্ডার দিস অ্যাজাম্পশন এটা চলছে। বোঝা গেল? আচ্ছা স্যার, আমার একটা কোয়েশ্চেন ছিল। হ্যাঁ বলো। আপনি যখন লিখেছেন এফ ফাংশন অফ টাইম মাস ইনটু অ্যাক্সেলারেশন, বাট নিউটন কোনটা বলেছিল এক্স্যাক্টলি, মাস ইনটু অ্যাক্সেলারেশন না ডিপি বাই ডিটি? এবার এইটাই বলছি, এটা লিখছি তো। এবার এটাকে তুমি কায়দা করে কি করতে পারো, ভেলোসিটি তো ভেলোসিটিকে মাস দিয়ে গুণ করে দাও, ওইটাকে আমরা একটা নতুন মাস তো কনস্ট্যান্ট, মাসের তো আর চেঞ্জ হয় না, এখানে তো আর রিলেটিভিটি কিছু নেই, মাস তো টাইমের সঙ্গে সঙ্গে চেঞ্জ হয় না। তাহলে হয়তো কোনো রকেট প্রপালশনের ক্ষেত্রে আমি বলছি, যেমন ওখানে তো মাস চেঞ্জ হচ্ছে টাইমের সাথে, সেগুলো চেঞ্জ হবে, সেগুলো তো ওই এলিমেন্টারি চেঞ্জ কত হবে সেভাবে ক্যালকুলেটটা করে ফেলবো। তুমি সিম্পল আগে সিম্পল মাইন্ডেড ভাবো, ওই কমপ্লেক্স সিস্টেম গুলোর মধ্যে নতুন কিছু ফিজিক্স আসবে না, ওইটা ম্যাথমেটিক্যালি আমি আসলে ওই এলিমেন্টারি ভেবে ভেবে ওইটাকে করে ফেলবো। ওই যে এলিমেন্টারি বারবার করাটা, ওইটাকে আমি ওই ইন্টিগ্রাল দিয়ে ডিফারেনশিয়াল দিয়ে করে ফেলি। আচ্ছা আচ্ছা। তাহলে এই যে ভেলোসিটি টাইমস মাসটাই হচ্ছে আমাদের মোমেন্টাম। এবার পরে তুমি জেনারেলাইজ মোমেন্টাম এগুলো আরো শিখবো আমরা পরে, যে জেনারেলাইজ মোমেন্টামকে কি করে ডিফাইন করব, এরকম অনেক জিনিস থাকবে। আচ্ছা, এই যে আরেকটু পরে তারপর যখন তোমরা ল্যাগ্রাঞ্জিয়ান ডাইনামিক্স, হ্যামিল্টনিয়ান ডাইনামিক্স এই সমস্ত জিনিস পড়বে, তখন দেখবে আসলে এইটা ওই হ্যামিল্টনিয়ান ল্যাগ্রাঞ্জিয়ান ডাইনামিক্সে না ভেলোসিটিটাকে বলে না, বলে মাস টাইম ভেলোসিটি মোমেন্টামটা। ওই যে তার মানে আমার কি অ্যাজাম্পশনে আমি কাজ করছি, যে পার্টিকেলটার পজিশন এন্ড মোমেন্টাম একসঙ্গে জানতে পারি, তাহলে নিউটন ইকুয়েশন আমি এক্স্যাক্টলি সলভ করতে পারি। এবং এটা ডিটারমিনিস্টিক্যালি, আমি যদি এখনকার পজিশন মোমেন্টাম যা জানি, তাহলে আমি জানি নেক্সট ইনস্ট্যান্সে ওর পজিশন মোমেন্টাম কি হবে, এবং নেক্সট ইনস্ট্যান্সে কি হবে, এন্ড সো অন। এবং শুধু তাই নয়, এই যে এখানটায় যদি আমি জানি এখনকার পজিশন মোমেন্টামটা, ওর আগে 5টা কি ছিল সেটাও আমি প্রেডিক্ট করতে পারি। এটা একটু 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 এলিমেন্টারি অঙ্ক, যে এই ইকুয়েশনটাকে, এইদিকের যে হলুদ রঙের ইকুয়েশনটাকে, এটাকে এরকম দুটো ইকুয়েশনের ফর্মে লিখে ফেলা যায়। এটা তোমরা নিজেরাই করে দেখতে পারো, আমি তোমাদের স্লাইডটা শেয়ার করে দেবো, তোমরা তখন প্র্যাকটিস করে দেখবে যে এই ইকুয়েশনটাকে আসলে এরকম দুটো ইকুয়েশনে লিখে ফেলায়। তার মানে আমাদের কি শেখা হলো এই স্লাইড থেকে, যে নিউটনের, এবং নিউটনের জিনিসটা খুব সুন্দর সুন্দর মিলে যাচ্ছে অনেক ক্ষেত্রে। এই যে নিউটন যে লটা বললো, সূত্রটা বললো, কিন্তু নিউটনের যেটা শেখার ব্যাপার হলো, নিউটনের সূত্রকে ইউজ করে আমি যদি পার্টিকেলের টি ইজ ইকুয়াল টু সাম টি প্রাইমে ওর পজিশনকে বা মোমেন্টামকে বলতে চাই, তাহলে টি ইজ ইকুয়াল টু 0-তে টিতে ওর পজিশন এবং মোমেন্টাম একসঙ্গে জানতে পারি। এটা এই জানতে পারি, এটা কে বলে দিল? এটা অ্যাজাম্পশন। আন্ডার দিস অ্যাজাম্পশন নিউটনের সূত্র সত্যি। তা তুমি বললে, তুমি এখন কোশ্চেন স্বাভাবিক, এরকম অ্যাজাম্পশন নিয়ে নিল নিউটন, এটা সত্যি মেনে নিতে হবে, তাই না? এটা তো ন্যাচারাল কোশ্চেন। আমরা করে দেখছি যে রিয়েল লাইফে তুমি, আমি বললাম ধরো 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 ট্রেনটা কোন পজিশনে আছে এবং তোর ভেলোসিটি কত, ওটা ক্যালকুলেট করে ফেলতে পারি না? পারি তো পারি, জানতে পারি তো একসঙ্গে। এবং সেই জন্য সেখানে আমি নিউটনের সূত্রকে কাজে লাগাতে পারি। রকেটটা সেখানে জানতে পারি, নিউটনের সূত্রকে কাজে লাগাতে পারি, এবং সেইভাবে রকেটকে প্রেডিক্ট করে আমরা মুনে পাঠাচ্ছি, বিভিন্ন জায়গায় পাঠাতে পারছি। এগুলো তো খুব বিউটিফুল আবিষ্কার হচ্ছে নিউটনের সূত্রকে কাজে লাগিয়ে। এরোপ্লেনকে চালাতে পারি অবশ্যই। কিন্তু প্রশ্ন হচ্ছে, সব পার্টিকেলের জন্য এটা পারবো, এটা কে বলে দিয়েছে? কোনোদিন ধরো এরকম হলো এটা পারছি না, তখন এটাই হচ্ছে যখন আমি খুব ছোট ছোট পার্টিকেলের জন্য ভাববো, তখন এটা ফার্স্ট খুব ফর্মালি বলার চেষ্টা করলো হাইজেনবার্গ বললো যে কণাটা যদি খুব ছোট হয়ে যায়, তুমি তো ওকে দেখতে চাইবে, ওর পজিশন জানা মানে তো ওকে দেখতে চাইবে, খুব ছোট কণা।
তাহলে কি হবে, ওকে দেখতে চাইলে ওর উপর তো লাইট ফেলতে হবে, হ্যাঁ তা নাহলে তুমি কি করে দেখবে? লাইট মানে কোনো হচ্ছে একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। ওয়েভ, মানে একটা ফোটন, আমি টার্মটা ইউজ করছি না, এটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ যাচ্ছে। ওই যে ওয়েভটা যাচ্ছে না, তুমি দেখলে ওর পজিশনটা, ওইটা ওইখানে গেল এবং রিফ্লেক্ট হয়ে তোমার চোখে আসলো, তুমি দেখলে মানে তুমি চোখে তো আর ওইটা দেখা যায় না, ওটা থ্রু টেলিস্কোপ ওই সমস্ত যন্ত্রপাতি বানিয়ে আমি দেখলাম, কিন্তু ওই ওয়েভ গিয়ে ওর পজিশন ও মোমেন্টামকে নাড়িয়ে দেবে। সেই জন্য তুমি পজিশনকে এক্স্যাক্টলি বলে ফেলতে পারো, তাহলে ওর মোমেন্টামকে বলতে পারবে না। এবং এটাকে বলা হয় কি থট এক্সপেরিমেন্ট। মানে এই এক্সপেরিমেন্টের কল্পনাটা ফার্স্ট হাইজেনবার্গ করেছিল, এটাকে বলা হয় হাইজেনবার্গ মাইক্রোস্কোপ এক্সপেরিমেন্ট। এই এক্সপেরিমেন্টকে কনসিডার করেই হাইজেনবার্গ তার বিখ্যাত আনসার্টেনিটি প্রিন্সিপাল প্রপোজ করেছিল, যে তুমি যদি এক্স কে প্রিসাইসলি মাপতে যাও তাহলে ওর মোমেন্টামকে প্রিসাইসলি মাপতে পারবে না। এই ডেল্টা এক্স মানে, এই ডেল্টাটার মানে হচ্ছে এক্স এর মেজারমেন্টে কতটা ইমপ্রিসিশন আছে, আর ডেল্টা পি এটা হচ্ছে ওর মোমেন্টাম মেজারমেন্টে কতটা ইমপ্রিসিশন আছে। আমি খুব নন টেকনিক্যালি বলছি, এগুলো একদম মানে ফর্মালি ডিফাইন করা যায়, বাট আমাদের বোঝার জন্য আজকে ওই ফর্মাল ডেফিনেশন গুলো লাগবে না, সেগুলো তোমরা ধীরে ধীরে শিখবে। ও বলছে এদের গুণফলটা সবসময় গ্রেটার দেন একটা পজিটিভ নাম্বার, এটা একটা এইচ ক্যাট বাই 2, একটা এইচ ক্যাট একটা পজিটিভ নাম্বার। তাহলে দেখো তো ডেল্টা এক্সটাকে যদি তুমি 0 করে ফেলতে পারো, ইনফাইনাইট আনসার্টেনটি ইন মোমেন্টাম, ডেল্টা পি কিন্তু আনসার্টেন, কোনোদিন সার্টেন হতে পারবে না। সেই জন্য দুটোকে ও তো বলছে দুটোকেই তুমি একসঙ্গে প্রিসাইজ করতে পারো না। এটাকে হাইজেনবার্গের যে গুরু বলতে পারো, অনেকটা মেন্টর, নিলস বোর, এ আরো প্রিসাইসলি বলে। ও বলে না নেচারে আসলে এমন ধরনের ফিচার আছে, তুমি যদি এটা জানতে চাও তাহলে ওইটা জানতে দেবে না নেচার তোমার সঙ্গে খুব মানে 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 এই প্রাকৃতিক যে আমাদের জগৎটা আছে, ও আমাদের সঙ্গে খুব একটা পাজেলের মতো বিহেভিয়ার করছে। তুমি একটা জিনিসকে খুব ভালো জানতে চাইলে আরেকটাকে জানতে পারবে না। বড় বড় বস্তুর ক্ষেত্রে এটা সমস্যা হচ্ছে না, যখন বস্তুটা ছোট হয়ে যাচ্ছে, ছোট মানে খুবই ছোট, বুঝতে পারছো তো, ইলেকট্রন প্রোটন এই লেভেলে আমরা চলে যাচ্ছি, তখন এগুলোকে পজিশন মোমেন্টাম একসঙ্গে জানা যাবে না। এবং শুধু তাই নয়, তার বিভিন্ন বিভিন্ন প্রপার্টি থাকবে, এই প্রপার্টিটা জানতে গেলে অন্য প্রপার্টিটাকে জানা যায় না। এটাকে নিলস বোর বলে কমপ্লিমেন্টারি প্রপার্টি, কমপ্লিমেন্টারিটি। স্যার, হ্যাঁ বলো। স্যার আরেকবার বলবেন, ওই থট এক্সপেরিমেন্টটা কি ছিল? থট এক্সপেরিমেন্টটা বলছে, দেখো হাইজেনবার্গ বলছে আমরা কি জানি, তুমি ধরো একটা মার্বেল যাচ্ছে, মার্বেল ছুটে যাচ্ছে, তাহলে মার্বেলটার পজিশনটা তো তুমি জানো এই মুহূর্তে কোথায় আছে, এবং শুধু তাই নয়, ওর মুভমেন্টটাকে, ওর ভেলোসিটিটাকেও তুমি মেপে ফেলতে পারো। মার্বেলের পজিশনটা তুমি জানলে কি করে? তার মানে মার্বেলের উপর একটা লাইট ফেললে, লাইটটা রিফ্লেক্ট হলো তোমার চোখে, তারপর তুমি দেখলে, তাই তো? এই জিনিসটা তো যদি তুমি ভাবো খুব ছোট পার্টিকেলের জন্য করতে যাচ্ছ, তুমি একটা ইলেকট্রনের জন্য করতে যাচ্ছ, তাহলে ইলেকট্রনকেও দেখতে গেলে তোমাকে কোনো একটা ভাবে ইলেকট্রনের সঙ্গে ইন্টারঅ্যাক্ট করতে হবে, সেটা লাইট দিয়ে হতে পারে, সেটা কোনো একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ হতে পারে, সেটা তো করতে হবে তার সঙ্গে। ওইটা করে তুমি ওর পজিশনটা দেখতে পাবে। স্যার আরেকটা ইলেকট্রন যদি দেখি, তাহলে ওই ইলেকট্রনটা গিয়ে তো ওকে ধাক্কা মেরে দেবে। সেটাকে আমরা আরেকটু পরে তোমরা শিখবে, আরেকটু যখন করবে স্ক্যাটারিং হয় এরকম। ও তো তুমি ভাবো দুটো মার্বেল দিলে ও তো ধাক্কা লাগবে না, তাহলে ওর পজিশনের ইনফরমেশনটাও নিয়ে আসলো তোমার কাছে, কিন্তু সেই মুহূর্তে তোর মোমেন্টাম চেঞ্জ হয়ে গেল ওর সঙ্গে ইন্টারঅ্যাকশনের জন্য। বলো। বলছি তো মাইক্রোস্কোপিক ওয়ার্ল্ড তো মাইক্রোস্কোপিক ওয়ার্ল্ড থেকেই তৈরি হয়েছে, মানে ইলেকট্রন প্রোটন দিয়েই তো আমরা সবাই তৈরি। ঠিক। তাহলে স্যার মাইক্রোস্কোপিক ওয়ার্ল্ডে যে লটা হচ্ছে, যেমন হাইজেনবার্গ আনসার্টেনটি প্রিন্সিপাল, ওই সেম জিনিস ইলেকট্রন প্রোটন দিয়েই যেহেতু আমরা তৈরি, তাও কিন্তু আমাদের ক্ষেত্রে খাটছে না কেন? আমাদের ক্ষেত্রে খাটছে, আমাদের ক্ষেত্রেও খাটছে, জানো তো। মানে তোমাকে যে লাইটটা দিলাম,
তোমার পজিশন সামান্য চেঞ্জ হয়ে গিয়েছে, কিন্তু ওটা এত কম হয়েছে কোনো এক্সিমেন্টে কোনো কিছু তো এটা ধরা পড়ছে না। আচ্ছা আচ্ছা, ওটা এত কম যে ওর কোনো আমাদের এখনো কোনো টেকনোলজি নেই ওটাকে ধরতে পারার, সেই জন্য ওটাকে বলি নেগলিজেবল এফেক্ট। কিন্তু এফেক্ট আছে স্যার। তো তুমি মানে ম্যাথমেটিক্যালি তুমি ধরে ধরে, আমরা আরেকটু বড় যখন হবে যে তুমি যে ওই তুমি তো শিখবে ডুয়ালিটি, আমরা যাবো নেক্সট স্লাইডে যাবো, ডুয়ালিটি, ওয়েব পার্টিকেল ডুয়ালিটি, মাসের একটা যে কোনো মাস থাকলে তার একটা ডি ব্রগলি ওয়েভলেন্থ আছে, তোমার ডি ব্রগলি ওয়েভলেন্থ আমি তোমাকে ক্যালকুলেট করতে পারি, তুমি এটা ক্যালকুলেট করতে পারো, তুমি দেখবে ওটা নেগলিজেবল, ওটা মানে ওটাকে তুমি ইগনোর করে দিতে পারো। আচ্ছা আচ্ছা, আমি যদি বলি 10⁻⁻60, ওটা ওটা কোনো মানে নেই, এত ছোট হয়ে গেল এটা। আচ্ছা তুমি আরেকটা কে কোশ্চেন করেছিলে, বোঝা গেল এক্সিমেন্টটা, থট এক্সিমেন্টটা? হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে এটাকেই এই যে করা যায় না, এটাকেও হাইজেনবার্গ বলেছিল আনসার্টিনিটি ফর্মে, কিন্তু এটাকে আরো প্রিসাইজ, এই প্রিসাইজ কথাগুলো বলছি না আমি, এটা আপাতত খুব যে ক্লিয়ার হবে তা নয়, সবটা ওইটাই ধীরে ধীরে হবে। কিন্তু আমি যেটা বলতে চাইছি, আজকে তো সমস্তটা আমি একদিনে তোকে কোয়ান্টাম মেকানিক্স সবকিছু শিখে যাবো তা নয়, আমরা ডিসকাস করতে চাইছি সায়েন্সের ইভলিউশনটা কিভাবে হয়। তা ওই হাইজেনবার্গের ওই বক্তব্যটাকে আরো খুব সুন্দর করে প্রিসাইজ করে নিয়ে আসে ওর যে গুরু বা মেন্টর নিলস বোর। ও বলে কমপ্লিমেন্ট, নেচার খুব পিকুলিয়ার, নেচারে এমন কিছু প্রপার্টি আছে সিস্টেমের, ওইটাকে যদি তুমি খুব প্রিসাইজ করতে মানে 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 এমন কিছু প্রপার্টি আছে, এক্স এ আর বি ধরো দুটো প্রপার্টি, ওদেরকে একসঙ্গে তুমি জানতে পারো না, ক্যানট বি অবজার্ভড অর মেজার সাইমালটেনিয়াসলি, একসঙ্গে জানা যায় না। যেরকম পজিশন আর মোমেন্টাম ক্লাসিক্যাল ওয়ার্ল্ডে, মানে বড় বড় ক্লাসিক্যাল ওয়ার্ল্ড বলতে আমি ম্যাক্রোস্কোপিক পার্টিকেলের জন্য, বড় বড় পার্টিকেলের সঙ্গে একসঙ্গে জেনে ফেলি, এবং এই জেনে ফেলাটা পারি না, এই জেনে ফেলাটা হচ্ছে আন্ডারলাইং অ্যাজাম্পশন ইন নিউটনস থিওরি। এটা না করলে তুমি নিউটন থিওরি সলভ করে কিছুই করতে পারবো না আমরা। আন্ডার দিস অ্যাজাম্পশন নিউটন থিওরিতে আমরা প্রেডিক্ট করি, কিন্তু ছোট পার্টিকেলের জন্য এটা পারছি না করতে, সেদেরকে বলা হয় কমপ্লিমেন্টারি প্রপার্টি। তাহলে ওই মাইক্রোস্কোপিক পার্টিকেলের জন্য তার পজিশন মোমেন্টাম হচ্ছে কমপ্লিমেন্টারি। একই রকম ভাবে আমি লাস্ট ডেতে তোমরা যদি থেকে থাকো, বা লাস্ট ডেটের স্লাইডটা মানে ডিসকাশন, মানে যদি ওইটা তো মানে ইউটিউবে আছে, একবার দেখে নেবে গিয়ে, সেখানে আমি ডিসকাস করেছিলাম ওয়েভ লাইটের ওয়েভ নেচার অ্যান্ড পার্টিকেল নেচার হচ্ছে কমপ্লিমেন্টারি প্রপার্টি। লাইটের দুটো প্রপার্টি আছে, কিন্তু তুমি যদি ওয়েভ প্রপার্টি জানতে চাও শুধু ওয়েভ জানতে পারবে, পার্টিকেল প্রপার্টি জানতে চাও পার্টিকেল জানতে পারবে। কিন্তু একই এক্সিমেন্টে ওয়েভও জানবো, ওর প্রপার্টিকেও ধরে ফেলবো, পার্টিকেল প্রপার্টিকেও ধরে ফেলবো, বুঝে ফেলবো, এটা হবে না, এর কারণ এরা কমপ্লিমেন্টারি প্রপার্টি। দুটোই আছে, কিন্তু একসঙ্গে দুটোকে জানা যাবে না, নেচার এরকম তো বাধা দিয়ে রেখেছে আমাদেরকে। একই রকম ভাবে আমি ওই আগের দিনের টকে ডিসকাসও করেছিলাম যে ওই যে স্টার্ন গালাক এক্সিমেন্ট, ওই শেপ, আগের দিন আমি শেপ কালার এই নিয়ে ডিসকাস করেছিলাম। তারপর ওই স্টার্ন গালাক যে একটা সাবএটমিক পার্টিকেলকে ওটা সিলভার অ্যাটম দিয়ে অ্যাকচুয়াল এক্সিমেন্টটা প্রথমে করা হয়েছিল, ওটাকে ইনহোমোজিনিয়াস ম্যাগনেটিক ফিল্ডের মধ্য দিয়ে পাঠানো হয়েছে, এবং ম্যাগনেটিক ফিল্ডটা জেড ডিরেকশনে আছে অথবা এক্স ডিরেকশনে আছে। জেড ডিরেকশনে থাকলে ওটাকে বলি সিগমা জেড মেজারমেন্ট, পাউলি সিগমা জেড মেজারমেন্ট, এক্স ডিরেকশনে থাকলে বলি পাউলি সিগমা এক্স মেজারমেন্ট। এবং সিকুয়েন্সিয়ালি করে করে আমি আর্গু করার চেষ্টা করছিলাম আগের দিন যে সিগমা জেড এন্ড সিগমা এক্স হচ্ছে একসঙ্গে জানা যাবে না, ওরা হচ্ছে কমপ্লিমেন্টারি প্রপার্টি। এরকম আরো প্রচুর প্রচুর কমপ্লিমেন্টারি প্রপার্টি আছে, এবং এই যে যখন কোয়ান্টাম মেকানিক্সে জানবে এই কমপ্লিমেন্টারি প্রপার্টি গুলো কি, সেটাও খুব সুন্দর ম্যাথমেটিক্যালি ক্যারেক্টারাইজ করে ফেলা যাবে। ওইটা হচ্ছে কতগুলো অপারেটর আসবে, তাদের নন কমিউটিভিটি, এই সমস্ত ঘটনাগুলো দিয়ে এগুলোকে ক্যারেক্টারাইজ করা যাবে। কিন্তু ও নতুন কিছু বলে না, বলে অ্যাকচুয়াল শেখাটা এখান থেকেই, যেটা যেটা নিলস বোর বলে গিয়েছে কমপ্লিমেন্টারি প্রপার্টি থাকবে, এবং তার ক্যারেক্টার, তাকে ম্যাথমেটিক্যালি কি করে রিপ্রেজেন্ট করব সেটা হচ্ছে শুধু কোয়ান্টাম মেকানিক্স খুব সুন্দরভাবে সেটা ডেসক্রিপশন দেয় আছে। আচ্ছা, তাহলে আমরা কি দেখলাম যে নিউটনের সূত্র ধরে আমার উদ্দেশ্যটা কি, ডাইনামিক্স মানে কি, টাইমের সঙ্গে সঙ্গে সিস্টেমের ইভলিউশনকে, ওর অবস্থাকে বর্ণনা করা, আগে থেকে প্রেডিক্ট করতে পারা। এবং নিউটনের সূত্র খুব সুন্দরভাবে কাজ করে যদি আমি ধরে নিই
যখন বা যদি ধরে নিই বা যেই সমস্ত ক্ষেত্রে আমি ওর পজিশন এবং মোমেন্টামকে একসঙ্গে জানতে পারি। কিন্তু এই সমস্ত এক্সপেরিমেন্ট গুলো বলছে যে না না, এমন কিছু প্রপার্টি আছে মাইক্রোস্কোপিক সিস্টেমের জন্য পজিশন মোমেন্টাম একসঙ্গে জানা যাবে না। তাহলে তার স্টেটকে কি করে নতুন করে এখন ডেসক্রাইব করবো? তখন তার নিউটনের ইকুয়েশন খাটবে না। ওয়েভ ফাংশন তখন নতুন যে থিওরিটা আসলো তার, এবং তার সেই ওয়েভ ফাংশনের ইকুয়েশন দিতে হবে, প্রপোজ করতে হবে। সেটাই ফার্স্ট প্রপোজ করে শর্ডিঞ্জার। এটা শর্ডিঞ্জার ইকুয়েশন। কোয়ান্টাম মেকানিক্স কমপ্লিকেটেড। আমি তিনজনের নাম করলাম, হাইজেনবার্গ, নিলস বোর, শর্ডিঞ্জার। শুধু এরা নয়, একটা গ্রুপ অফ সায়েন্টিস্ট প্রায় 20 বছরের চেষ্টার ফলে, 20-30 বছর ধরতে পারো, সেই ব্ল্যাক বডি রেডিয়েশন থেকে শুরু হচ্ছে, একদম ফর্মুলেট হচ্ছে গিয়ে কমপ্লিটলি ফর্মুলেট হচ্ছে 1929-30 সেই সময়। আর ব্ল্যাক বডি রেডিয়েশন মানে প্ল্যাঙ্ক ল কবে, প্ল্যাঙ্কের সূত্র কবে দিচ্ছে? 1900 বা 1 বা 2 এরকম। 1905 হচ্ছে গিয়ে ফটো ইলেকট্রিক এফেক্ট। প্ল্যাঙ্ক লটা তারও আগে। তার মানে প্রায় 25-30 বছর ধরে একটা জেনারেশন অফ সায়েন্টিস্ট, এরা সবাই মিলে একসঙ্গে অনেক ভাবনা চিন্তা করে ফাইনালি কোয়ান্টাম মেকানিক্স থেকে ফর্মুলেট করছে। এবং এই সায়েন্টিস্টরা যখন মিলতো, মাঝে মাঝে মানে সায়েন্টিস্টদের যখন ডিসকাশন গুলো হয়, নতুন নতুন আবিষ্কার হয়, বছরে ওরা কোথাও এক জায়গায় মিট করে, ওটাকে কনফারেন্স হয়ে ওরা নিজেদের মধ্যে ডিসকাশন করে। তাদের মধ্যে এই সিরিজ অফ কনফারেন্স হয়েছে সলভে কনফারেন্স, যেটা খুব বিখ্যাত। এটা, এই ছবিটা তোমরা হয়তো ইন্টারনেটে অনেক সময় দেখে থাকতে পারো। এটা হচ্ছে 1927 সলভে কনফারেন্স। এখানে সমস্ত, মানে আমি নামগুলো এখানে বলা নেই, এই যে মেরি কুরি আছে, এটা ম্যাক্স প্ল্যাঙ্ক, এরকম অনেক প্রচুর আদার নিলস বোর, ডিরাক, হাইজেনবার্গ, শর্ডিঞ্জার, সবাই এখানে আছে। তোমরা ছবিগুলো আরো বেটার খুঁজে বের করে নিতে পারবে ইন্টারনেট থেকে। এবার বুঝতেই পারছো, আমরা কোয়ান্টাম মেকানিক্স খুব একদিনেই বুঝে যাব সেটা নয়, কিন্তু এখান থেকে শেখাটা কি, আমরা যেটা বুঝতে চাইছি যে এই যে ফিজিক্যাল ওয়ার্ল্ড সম্বন্ধে নিউটনের থিওরি একটা খুব সুন্দর মডেল দিচ্ছিল, কিন্তু সেটাই শেষ কথা নয়, তারও লিমিটেশন আছে। ওই যে আমি বলছিলাম যে ওই যে তুমি প্রথম যে পিকচারে আমি ছবিটা দেখিয়েছিলাম সিলিন্ডারটা, তুমি যদি এই প্রজেকশনটা দেখো সার্কেল, তা সার্কেল দেখে তুমি পুরো অবজেক্টটাকে কিন্তু গেস করতে পারছো না। আবার যে এই দিক থেকে প্রজেকশনটা দেখছে, সে দেখছে স্কয়ার, সেও কিন্তু বস্তুটার পুরোটাকে গেস করতে পারছে না। সেরকম নিউটনের থিওরি নেচারের একটা অংশকে ডেসক্রাইব করতে পারছে, পুরোটাকে নয়। সেই জন্য আমাদের নতুন থিওরির প্রয়োজন হলো, সেটা হচ্ছে কোয়ান্টাম মেকানিক্স। আচ্ছা স্যার, কোয়ান্টাম মেকানিক্সের স্পিন ব্যাপারটা একটু বলতে পারবেন? স্পিন জিনিসটা কি আসলে? স্পিন যে স্টার্নগালাক এক্সপেরিমেন্ট দিয়ে যে ঘটনাটা হলো, এটাকেই স্পিন নাম দেয়। না না, ওই ইলেকট্রনিক্স বলে না স্পিন প্লাস আপ মাইনাস আপ, ওই জিনিসটা কি অ্যাকচুয়ালি? মানে না, ওই ক্লাসিক্যাল মেকানিক্সে কোনো সেন্স নেই, মানে এই যে হ্যাঁ, বুঝতে পেরেছি আমি তোমার কোশ্চেনটা। এই যে পার্টিকেলটাকে, এই যে আমি তো ইনহোমোজেনিয়াস ম্যাগনেটিক ফিল্ড জেড দিয়ে পাঠিয়ে দিয়েছি। আচ্ছা, পাঠিয়ে দিলে আমি দেখছি ও উপর দিকে যাচ্ছে অথবা নিচের দিকে যাচ্ছে। আচ্ছা, এটা কেন যাচ্ছে? তার মানে ওর মধ্যে কিছু একটা প্রপার্টি আছে যেটা ওই ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে ইন্টারেক্ট করছে, করে ওকে এদিকে না এদিকে নিয়ে যাবে। ও, তারপর আবার এক্স এর সঙ্গে দিলে আবার অন্য ওই রকম ভাবে উপর না নিচে, যে কোনো ডিরেকশনে দিলে উপর না নিচে দেয়। এবং এটা মানে এক্স আর জেড, এটা ক্লাসিক্যাল প্রপার্টি নয়, কারণ এক্স জানলে জেড জানলে, মানে এক্স মেজারমেন্ট করতে গেলে জেড এরটা চেঞ্জ হয়ে যাচ্ছে, কমপ্লিমেন্টারি। এই প্রপার্টিটার নামই তুমি স্পিন বলে দাও, ব্যাস এটাই। আচ্ছা, এবার এটাকে ডেসক্রাইব করার সুন্দর অ্যালজাবরা থাকবে, সেগুলো তো শিখবো। ওটা তো ম্যাথমেটিক্যাল টার্ম, ওটা তো এবং সেটা ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ, কিন্তু এই এক্সপেরিমেন্টটাই সব। আচ্ছা আচ্ছা, এবার এটাকে তুমি স্পিন বলছে, এটা স্পিন না বলে অন্য কিছু বলতেই পারতো, এটা হিস্টোরিক্যাল কারণে স্পিন বলেছে। সেটা আমি কোনো আরো বেটার কারণ থাকতে পারে, আমি খুব ভালো জানি না। মানে এটাকে যদি বলতো আচ্ছা এটার নাম দিলাম আমরা কি, কিছু একটা তুমি নাম বলো, অন্য কিছু একটা নাম দিলে তাহলে আমরা সেটাই পড়তাম এখন। এবার স্পিন কেন নাম এসছে তার আরো কোনো হিস্টোরিক্যাল কারণ থাকতে পারে, সেটা আরেকটু পড়াশোনা ক্লাসিক্যাল টার্মের সাথে ওটা মিক্সিং হয়ে যাচ্ছে।
যাই হোক, সেগুলো হয়তো আরো সুন্দর সুন্দর বইয়ে পাওয়া যাবে। আমি তো সবটা মানে এই মুহূর্তেও জানি না বা এত পড়ি আমি, কিন্তু এগুলো পাওয়া যাবে বিভিন্ন জায়গায় পড়লে, যে হিস্টোরিক্যাল কারণগুলো কেন এই নামটা দেওয়া হলো এগুলো পাওয়া যাবে। আচ্ছা, তাহলে আমরা যেটা ডিসকাস করছিলাম যে এরকম থিওরি সম্বন্ধে, যখন নেচার সম্বন্ধে যখন আমরা থিওরি তৈরি করতে চাইবো, বিভিন্ন অবজারভেশন থেকে একটা থিওরি আসবে, তারপর আবার সেই থিওরির লিমিটেশন থাকবে, আবার নতুন থিওরি আসবে। এখন প্রশ্ন হচ্ছে কোয়ান্টাম মেকানিক্স খুব বিউটিফুলি, আমরা দেখো কোয়ান্টাম মেকানিক্স আমরা কিছুই ডিসকাস করলাম না, কিন্তু আমি এবার নেক্সট ফেজে চলে যাচ্ছি। বুঝতেই পারছো, তার মানে সেই জন্য কথাগুলো শোনো ভালো করে, কারণ সমস্ত অঙ্ক তো আমি এখানে কিছুই ডিসকাস করতে পারছি না। ধরো কোয়ান্টাম মেকানিক্স তুমি যখন দেখবে, খুব বিউটিফুল ব্যাপার, ও পার্টিকেল, মলিকুল, অ্যাটমিক ফিজিক্স সবকিছুকে খুব বিউটিফুলি এক্সপ্লেন করে দেয়। এমন কোন মাইক্রোস্কোপিক ফেনোমেনা নেই যেটা তুমি কোয়ান্টাম মেকানিক্স দিয়ে ডেসক্রাইব করতে পারবে না। একটা জিনিস আছে, সেটা আমি পরে বলছি, অ্যাপার্ট ফ্রম দ্যাট সবকিছুকে খুব বিউটিফুলি, মানে নেচার সম্বন্ধে খুব বিউটিফুলি ডেসক্রিপশন দিতে। এবং কোয়ান্টাম মেকানিক্স যদি তুমি দেখবে, যেটা প্রচন্ড ম্যাথমেটিক্যাল একটা থিওরি। এখন প্রশ্ন হচ্ছে কোয়ান্টাম মেকানিক্স এর সমস্ত অঙ্ক আমি করে ফেললাম, ওয়েভ ফাংশন ক্যালকুলেট করলাম, প্রবাবিলিটি ক্যালকুলেট করলাম, তার মানে কোয়ান্টাম মেকানিক্স শেষ? ও নেচার সম্বন্ধে কি বলতে চাইছে আসলে, এটা খুব ক্লিয়ার হচ্ছে না। স্যার, হ্যাঁ বলো। স্যার কোয়ান্টাম মেকানিক্স কে কি মাইক্রোস্কোপিক ওয়ার্ল্ডের অবজারভেশনস দেখাতে পারবো? না, মাইক্রোস্কোপিক ওয়ার্ল্ডের থিওরি বলতে পারো, ডেসক্রিপশন, এবং সেটা খুব বিউটিফুলি ম্যাচ করে যাচ্ছে। এক্সপেরিমেন্টে যা রেজাল্ট পাচ্ছ সেটাকে খুব সুন্দর ও এক্সপ্লেন করে দিতে পারছে। তাহলে ওর কি কোনো ডিমেরিট নেই? ডিমেরিট আছে কিনা সেটাই, সেই কোশ্চেনে আমি যেতে চাইছি, যে কোয়ান্টাম মেকানিক্স খুব সুন্দরভাবে সমস্ত ক্যালকুলেশনকে মিলিয়ে দিচ্ছে, কিন্তু নেচার সম্বন্ধে কি বলতে চাইছে, আন্ডারস্ট্যান্ডিংটা, নেচার সম্বন্ধে ডিপার আন্ডারস্ট্যান্ডিং, ফাউন্ডেশনাল লেভেলের কি আন্ডারস্ট্যান্ডিংটা বলতে চাইছে। যেরকম ক্লাসিক্যাল মেকানিক্স যদি বলি, এটা খুব কোশ্চেন, এই কোশ্চেনটা খুব সেটেল, ও পার্টিকেলের পজিশন মোমেন্টাম আছে, এবার আমি পার্টিকেলের পজিশন মোমেন্টাম এইভাবে বলতে চাইছি। কোয়ান্টাম মেকানিক্স বলবে একটা ওয়েভ ফাংশন সাই আছে, সেই ওয়েভ ফাংশনটা কি, কেন, মানে ওটা কি সিস্টেমের প্রপার্টি, না ওইটা আমাদের ডেসক্রিপশন অ্যাবাউট সিস্টেম, এই ব্যাপারগুলো কোনোটাই ক্লিয়ার নয়। বাট ওইগুলো ক্লিয়ার না করেও তুমি যদি ব্লাইন্ডলি অঙ্কটা করি, মানে প্রোগ্রামের মতো ওকে চালিয়ে দিই, করে ও এক্সপেরিমেন্টের সমস্ত ঘটনাকে মিলিয়ে দিচ্ছে, তাহলে তো খুব ভালো। মানে এই অ্যাপ্রোচটা বলছে এই কোশ্চেনগুলো করো না, শুধু ক্যালকুলেশনটা করো, তোমার ক্যালকুলেশন করে তো সমস্ত এক্সপেরিমেন্ট মিলে যাচ্ছে, আবার এটা নিয়ে ভাবার কি আছে। এই অ্যাপ্রোচটাকে বলা হয় শাট আপ অ্যান্ড ক্যালকুলেট। চুপ থাকো এবং ক্যালকুলেট করো, দেখো সুন্দর মিলে যাচ্ছে। তা কিছু লোক ছিল যারা এই অ্যাপ্রোচটাকে ঠিক পছন্দ করতো না, যে না আরো কোশ্চেন করতে হবে, এবং ঠিক লোকগুলো আর কেউ নাই, সেই তারাই, আলবার্ট আইনস্টাইন, নিলস বোর, শর্ডিঞ্জার, ওরা বলতো না আরো ভাবতে হবে কোয়ান্টাম মেকানিক্স নিয়ে, শুধু ক্যালকুলেট করে কি হবে, এটা কি বলছে নেচার সম্বন্ধে আসলে। এবং এইটা অনেক দিন ধরে চলেছে, করেই এটাকে অনেক সময় তোমরা খুব তোমরা আরেকটু বড় হলে যখন জানবে, এটা ফিজিক্সের ওয়ান অফ দ্য গ্রেট ডিবেট বলা হয়, বোর আইনস্টাইন ডিবেট। আইনস্টাইন এক কথা বলতে চাইছে কোয়ান্টাম মেকানিক্স নিয়ে, নিলস বোর আরেক ধরনের ইন্টারপ্রিটেশন, মানে এই কি হবে নেচার সম্বন্ধে, কিভাবে কি বলবে, এটা নিয়ে ওদের মধ্যে দীর্ঘদিনের ডিবেট ছিল। এবং কি হতো, আইনস্টাইন প্রত্যেকবার কোয়ান্টাম মেকানিক্সকে ভুল প্রুফ করার জন্য কিছু একটা আর্গুমেন্ট নিয়ে চলে আসতো, আর প্রত্যেকবারই নিলস বোর বলতো না আইনস্টাইন দেখো তোমার এই আর্গুমেন্টে এই ফ্যালাসি আছে। এই করতে করতে বহুবার হয়েছে এরকম, বিভিন্ন কনফারেন্সে হচ্ছে, ওদের মধ্যে চিঠি চাপাটি হচ্ছে, দেখা হলে ডিসকাশন হচ্ছে, করে ফাইনালি আইনস্টাইন কোয়ান্টাম মেকানিক্স সম্বন্ধে একটা সত্যি খুব ওর ইনকমপ্লিটনেস নিয়ে একটা আর্গুমেন্ট দিল। আমি বললাম না, ওই যে তুমি যদি ছবিটা ফেলো, ছবিটা তোমাকে জাস্ট সার্কেল দিচ্ছে, সার্কেল থেকে তো তুমি কমপ্লিট নলেজটা পাচ্ছ না, শুধু যদি সার্কেলটা দিয়ে দিই। তা আইনস্টাইন খুব সুন্দরভাবে, এটা খুব অ্যানালজি আমি দিচ্ছি, অ্যাকচুয়ালটা তো আরো বড় হলে এগুলো পড়লে বোঝা যাবে। আইনস্টাইন ওর বন্ধুদের কলিগদের সঙ্গে নিয়ে দেখালো, দেখো আইনস্টাইন কোয়ান্টাম মেকানিক্স খুব কারেক্ট থিওরি, কিন্তু নেচার সম্বন্ধে কমপ্লিট থিওরি নয়। কারণ আইনস্টাইন মনে করতো নেচারের সমস্ত থিওরি ওর ফান্ডামেন্টাল লেভেলে রিয়েলিটি আছে। এই যে তুমি বলছো
যে একসঙ্গে পজিশন মোমেন্টাম বা এরকম ধরনের প্রপার্টি থাকবে, না না, ও আছে আছে এরকম একটা থিওরি আছে। কোয়ান্টাম মেকানিক্স পাচ্ছি না ঠিক আছে, কিন্তু ওরকম ধরনের থিওরি থাকবে, সেই থিওরিটা আমাদের খুঁজে বের করতে হবে। কোয়ান্টাম মেকানিক্সে ঠিক আছে তুমি পারছো না, কিন্তু ওর আন্ডারলাইন লেভেলে একটা থিওরি আছে ওইটা। যেরকম স্ট্যাটিস্টিক্যাল, তোমরা যখন বড় হবে দেখবে স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স একটা প্রবাবিলিটি থিওরি, কিন্তু তার আন্ডারলাইন থিওরিটা ডিটারমিনিস্টিক, সেটা হচ্ছে নিউটনের থিওরি, সূত্র, নিউটনের যে সূত্র, সেটা একদম কমপ্লিটলি ডিটারমিনিস্টিক থিওরি। ওই যে গড, ওই যে বলছে না যে আই অ্যাট এনি রেট কনভিন্স দ্যাট গড ডাজন্ট থ্রো ডাইস, মানে হচ্ছে যে নেচারাল ল আবার ফান্ডামেন্টাল ল আবার কি করে প্রবাবিলিস্টিক হয়, কোয়ান্টাম মেকানিক্স প্রবাবিলিস্টিক হয়ে যায়, নিউটনের থিওরির মতো ডিটারমিনিস্টিক হয় না। এটা আইনস্টাইনকে বড্ড অস্বস্তি বলছে, আরে বাবা দেখো আমরা যে নিউটনের থিওরি ডিটারমিনিস্টিক থিওরি, কিন্তু আবার স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্সও আছে, ক্লাসিক্যাল স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স, সেটা তো প্রবাবিলিস্টিক থিওরি, কিন্তু তাতে সেটা এবং সেটা খুব কারেক্ট ডেসক্রিপশনও দেয়। কিন্তু ফান্ডামেন্টাল লেভেলে আমরা জানি ক্লাসিক্যাল স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্সের আন্ডারলাইং একটা নিউটনের মতো ডিটারমিনিস্টিক সূত্র আছে। সেরকম কোয়ান্টাম মেকানিক্স একটা নতুন থিওরি এসছে, ও নেচার সম্বন্ধে প্রবাবিলিস্টিক প্রেডিকশন করছে, ভালো কথা, তাহলে মানে ওটার লেভেল মতো একটা আন্ডারলাইং লেভেলের একটা ডিটারমিনিস্টিক থিওরি আছে, এখন আমরা খুঁজে বের করতে পারিনি। সেরকম একটা থিওরি খুঁজতে হবে, আরো ভাবতে হবে, একটা জেনারেশন অফ সায়েন্টিস্ট আবার ভাববে, তাহলে ওরকম একটা থিওরি পাওয়া যাবে। এই নিয়েই আইনস্টাইন আর বোরের মধ্যে ডিবেট ছিল। এখন সেই ডিবেটটা ফাইনালি গিয়ে সলভ করলো, মানে কিভাবে সলভ করা যায় সেটা তারও প্রায় 30 বছর পর আইনস্টাইন এই বোরের ডিবেটটা মানে পিকে ওঠে 1935-এ, তারও প্রায় 30 বছর পর 1964 সালে জন বেল একটা সত্যি সত্যি উপায় বের করলো। বললো আচ্ছা, আইনস্টাইন আর বোর তো ওই বিতর্কটা করছিল, তাহলে আমরা একটা এক্সপেরিমেন্ট কি ডিজাইন করতে পারি, সেখান থেকে ঠিক করে দেবো যে আইনস্টাইনের ওয়েতে আমাকে এগোতে হবে, যে ওইটা কি ঠিক, ওইরকম একটা থিওরি থাকবে কি থাকবে না, এরকম একটা ল্যাবে এক্সপেরিমেন্ট থেকে আমরা ওইটা বোঝা যায় কি, এটা ঠিক করি। সেটা জন বেল 1964 সালে একটা এক্সপেরিমেন্টাল উপায় বলল। এখন দেখো এক্সপেরিমেন্টাল উপায় বললো, কিন্তু এগুলো এই এক্সপেরিমেন্ট গুলো তো প্রচন্ড সফিস্টিকেটেড এক্সপেরিমেন্ট, ওই মাইক্রোস্কোপিক পার্টিকেলকে নিয়ে করতে হবে, বা সিঙ্গেল ফোটন সোর্স তৈরি করে করে করতে হবে, প্রচন্ড চ্যালেঞ্জিং। 1964 ওই এক্সপেরিমেন্টের কথা কেউ ভাবতেই পারছে না। কিন্তু পরবর্তীকালে তারও প্রায় 20 বছর পর ফার্স্ট এক্সপেরিমেন্টটা খুব সাকসেসফুলি করে, খুব সাকসেসফুলি আমি বলছি যে 1984-এ ফার্স্ট এক্সপেরিমেন্টটাকে সাকসেসফুলি করেন অ্যালান অ্যাসপেক্ট। এবং অ্যালান অ্যাসপেক্ট হচ্ছেন এই যে বিজ্ঞানী, উনি যখন নিজে পোস্টডক কমপ্লিট করে জাস্ট ইয়ং ফ্যাকাল্টি ফ্রান্সে, তখন উনি বেলের কাছে গিয়েছে। দেখো ওই গল্পটা তোমাদের ভালো লাগতে পারে। বেলের কাছে গিয়ে বলছে যে তোমার যে ওই যে থিওরি তুমি প্রপোজালটা বলেছো, ওই যে আমাদের যে বোঝা মানে কোয়ান্টামের ফাউন্ডেশন নিয়ে যে এখনো যে ডিবেটটা রয়ে গিয়েছে, আইনস্টাইন আর বোরের যে ডিবেট, তুমি তো একটা উপায় বলেছো, তাহলে তো কিন্তু এখন তো তুমি তো এইসব বলেছো কি করে এক্সপেরিমেন্টটা করা যায়, কিন্তু এক্সপেরিমেন্টটা তো করা হয়নি ল্যাবে, তাহলে তো বুঝতে পারবো কে ঠিক। আমি ভাবছি এই এক্সপেরিমেন্টটা করব। তা তোমার কি মনে হয়, এই 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 বেলের সাজেশন নেওয়ার জন্য অ্যালান অ্যাসপেক্ট বেলের সঙ্গে এটা ডিসকাশন করতে যায়। তা বেল প্রথম কি বলেছিল জানো অ্যালান অ্যাসপেক্টকে? না স্যার। বলছে তোমার টাকা দেবে কে এই এক্সপেরিমেন্ট করার? টাকা পাবে কোত্থেকে? এই এক্সপেরিমেন্ট তো টাকাই দেবে না লোকে তোমাকে করা, তুমি যে ল্যাব বানাতে হবে, তুমি সেট আপ তৈরি করতে হবে, তারপর তো এইসব এক্সপেরিমেন্ট করবে। কারণ এই কোশ্চেন গুলো সেই মুহূর্তে লোকে খুব গুরুত্ব দিত না, অ্যাটলিস্ট বেল যখন সেই সময়ে আছে 1960, এটা আমি বলছি 1975 এই সময়কার কথা, তখন খুব একটা গুরুত্ব দিত না, তখন অন্য জিনিসের চর্চা হচ্ছে। কারণ মানে তুমি যখন একটা হিউজ টাকা হয়ে যাবে, তোমাকে তো ফান্ডিং এজেন্সির কাছে যেতে হবে। মানে আমাদের ক্ষেত্রে যেরকম আমরা ইন্ডিয়াতে বসে যখন রিসার্চ করি, সেটা হচ্ছে ডিপার্টমেন্ট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি আছে, বা যারা বায়োলজির রিসার্চ করে ডিপার্টমেন্ট অফ বায়োটেকনোলজি আছে, এরকম বিভিন্ন ফান্ডিং এজেন্সি আছে। তোমাকে প্রপোজাল লিখতে হয় যে আমরা এরকম একটা আমি এক্সপেরিমেন্ট করতে চাই, সেখান থেকে এরকম জিনিস দেখতে চাই, বা এরকম একটা আবিষ্কার হবে, বা এরকম একটা টেকনোলজি ডেভেলপ হবে। যখনই টেকনোলজি ডেভেলপের প্রশ্ন হয়, তাহলে তোমার ফান্ডিং কে জাস্টিফাই করা খুব সহজ হয়ে যায় জেনারেলি কম্পারেটিভলি।
কিন্তু এই কোশ্চেনটা তো ইমিডিয়েট তখন টেকনোলজিটা কেউ দেখতে পাচ্ছে না। এটা আপাতত কোশ্চেন হচ্ছে একটা ফাউন্ডেশনাল কোশ্চেন, মানে একটা মানে সত্যি সত্যি নেচারকে বোঝার একটা জ্ঞান সম্পর্কিত কোশ্চেন সেই মুহূর্তে দাঁড়িয়ে। সেক্ষেত্রে টাকা পাওয়াগুলো কঠিন, সেই জন্যই বেল বলছে তুমি টাকা পাবে। অ্যালান অ্যাসপেক্ট বললো না না, আমার ইউনিভার্সিটি অ্যাটলিস্ট এই ক্ষেত্রে কিছু মাইন্ড করবে না, আমার কিছু ফান্ডিং আছে। দিয়ে ও 1975-6 থেকে শুরু করে 8-10 বছর চেষ্টা করে ফাইনালি 1984-এ এক্সিমেন্টটা করে। তারপর আরো মোর সফিস্টিকেটেড এক্সিমেন্ট করে অ্যান্টন জাইলিঞ্জার, এবং বেলের যে টেস্টটা সেটাকে এক্সিমেন্টালি আরো মানে খুব এক্সিমেন্টাল ফ্রেন্ডলি করে তোলেন আসলে এই ক্লজার বলে যে বিজ্ঞানী, ওই ভার্সনটাকেই অ্যাসপেক্ট এক্সিমেন্ট করেন। তারপর অ্যান্টন জাইলিঞ্জাররা আরো মোর সফিস্টিকেটেড এক্সিমেন্ট করে, এবং তারপর তো হিউজ দেখা যাচ্ছে না না এটা শুধু ফাউন্ডেশনাল কোশ্চেন নয়, এখান থেকে নতুন নতুন টেকনোলজির আবিষ্কার করা যাচ্ছে। এখান থেকে ক্রিপ্টোগ্রাফি, কমিউনিকেশন, কোয়ান্টাম কম্পিউটিং, এরকম নতুন হিউজ পোটেনশিয়াল ব্রাঞ্চের জন্ম হচ্ছে। যাই হোক, তাহলে আমি আজকে শেষ করব একটা খুব সুন্দর কোট দিয়ে, এটা এবং এটাকে আমি এক্সপ্লেন করার চেষ্টা করব। সায়েন্স, এটা বলেছিলেন কার্ল পপার। কার্ল পপার হচ্ছে একজন ফিলোসোফার। উনি কি বলছেন? সায়েন্স ডাজ নট রেস্ট আপন সলিড বেডরক। মানে সায়েন্স যেটা খুব শক্ত কিছুর উপর দাঁড়িয়েছে এরকম নয়। আচ্ছা ধরো তোমরা তো বাড়িতে থাকো, বাড়ির বিল্ডিংটা কিরকম? বিল্ডিংটা কি খুব শক্তর উপর দাঁড়িয়ে আছে? না স্যার, খুঁটির উপর দাঁড়িয়ে আছে। খুঁটি, আচ্ছা খুঁটিটা কোথাও তো তুমি উপর থেকে পুঁতে পুঁতে যাচ্ছ, কত দূর অব্দি গিয়ে কোথাও কি একটা শক্ত বেস পেয়েছো? না 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 উপর না, উপরের দিকে আস্তে আস্তে গেলে তখন একটা শক্ত বেস থাকে। না, তুমি তো শক্ত বেস তুমি গিয়ে তৈরি করেছো কিছু। তুমি ধরো 50 মিটার খুলে তুমি বললে এটা সাফিসিয়েন্ট উপরে যে আমার 100 মিটার আছে ওকে ধরে রাখার জন্য। সেই জন্য কার্ল পপার কি বলছে? সায়েন্স ডাজ নট রেস্ট আপন সলিড বেডরক, দ্য বোল্ড স্ট্রাকচার অফ ইটস থিওরিজ রাইজ অ্যাজ ইট ওয়ার অ্যাবভ এ সোয়াম্প। সোয়াম্প মানে হচ্ছে ওই থলথলে মানে মানে কাদামাটি যুক্ত, যে কাদামাটির মতো জমি আর কি, সোয়াম্প। It is like a building erected on piles. The piles are driven down from above into the swamp, but not down to any natural or given base. And if we stop driving the pile deeper, the pile deeper, it is not because we have reached firm ground. We simply stop when we are satisfied that the piles are firm enough to carry the structure, at least for the time being. সেরকম থিওরিগুলিও, নেচারের থিওরিও এরকম আছে কিছু অ্যাজাম্পশনের উপর বেস করে করে তৈরি হয়, যে পজিশন মোমেন্টামটা আমি একসঙ্গে মাপতে পারি, এবং পারছি তো, মার্বেলকে দেখছি পারছি, তার উপর বেস করে একটা থিওরি তৈরি হলো, বিউটিফুল থিওরি তৈরি হলো। এবং তখন ওই ওই অ্যাজাম্পশনটা নিয়ে লোকে বেশি কোশ্চেন করে না, আরে এটা খুব সুন্দর কাজ করে যাচ্ছে। কিন্তু কিছু কিছু লোক আসে মাঝে মাঝে, নতুন এক্সিমেন্ট হয় বা কিছু কিছু লোক ওই এক্সিমেন্টটা নিয়ে ভাবার চেষ্টা করে বলে না এটা তো হচ্ছে না, এই পার্টিকেলটা এই সিস্টেমের জন্য তো এটা করা যাচ্ছে না। তখন ওই যে নিচের খুঁটিটা না ওটা নড়ে গেল, আর ওইটা একবার নড়ে গেলে না গোটা থিওরিটা তোমার চেঞ্জ হয়ে গেল, তখন নতুন থিওরির প্রয়োজন হয়ে পড়ে। ওই একবার ওই 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 ফাউন্ডেশনে যদি মানে ভিতে গোড়াতে যদি খুব নাড়া পড়ে সামান্য, সেটা গোটা থিওরির উপরে একটা বড় সড় নাড়া পড়ে দেয়, তখন ওই থিওরিটা আর কাজ করে না, তখন তোমাকে নতুন থিওরি বানাতে হয়। সেরকম প্রত্যেকটা থিওরির নতুন নতুন এই ন্যাচারাল থিওরিগুলোর ইভলিউশন এইভাবেই হয়েছে। তাহলে তোমরা কোশ্চেন করতে পারো, তাহলে কি আমরা সব জেনে ফেলেছি নেচার সম্বন্ধে? তাই না? এই কোশ্চেন আসছে না মনে? না স্যার, কোশ্চেনটা আসছে। একটা কোশ্চেন এখন আমরা খুব ভালো বুঝতে পারছি না, এবং এটা প্রায় এটা 80-90 বছর হয়ে গেছে আমরা বুঝতে পারছি না। আমি ওই যে বললাম না, কোয়ান্টাম মেকানিক্স দিয়ে সব কিছুকে খুব ভালো বোঝা যাচ্ছে। ফান্ডামেন্টাল ফোর্স বলে 4টেকে, হ্যাঁ, ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স, উইক ফোর্স, গ্র্যাভিটেশন ফোর্স
আর গ্র্যাভিটেশন ফোর্স। তাহলে ওই প্রথম তিনটে যেটা বললাম, ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স, উইক ফোর্স অ্যান্ড স্ট্রং ফোর্স, এগুলোকে খুব বিউটিফুলি বুঝে ফেলা হয়েছে কোয়ান্টাম মেকানিক্স দিয়ে। ওইটাকেই বলা হয় স্ট্যান্ডার্ড মডেল অফ পার্টিকেল ফিজিক্স। হ্যাঁ, কিন্তু কোয়ান্টাম মেকানিক্স আর গ্র্যাভিটিকে এক করা যাচ্ছে না, কিছুতেই যাচ্ছে না। এটা প্রায় 80-90 বছর ধরে সারা পৃথিবীতে মানে বহু রকম ভাবে সায়েন্টিস্টরা চেষ্টা করে যাচ্ছে, বিভিন্ন প্রপোজাল আছে, প্রত্যেক প্রপোজালের কিছু সাকসেসফুল দিক আছে, কিছু ফেলিওর আছে, কিন্তু আলটিমেট থিওরিটা কোয়ান্টাম গ্র্যাভিটির কি থিওরি হবে সেটা এখনো জানা নেই। স্ট্রিং থিওরির কিছু সাকসেস দিক আছে, কিছু সমস্ত ঘটনাকে এক্সপ্লেন করতে পারছেও না। আচ্ছা, এবং তুমি যদি অঙ্ক করে গেলে শুধু হবে না, তোমাকে এক্সপেরিমেন্টাল এভিডেন্সে নিয়ে আসতে হবে, কারণ আমরা তো ফিজিক্সের থিওরি করছি। এক্সপেরিমেন্টাল এভিডেন্সের দিক থেকে সেটা বলতে পারছে না এখনো কিছু। মানে স্যার এখন ফিজিক্সের মেন টার্গেটটা কোথায়? মানে ওই খালি একটাই যে না, এটা একটা বললাম। এরকম ফিজিক্সের প্রত্যেক সাবজেক্টে তো কত নতুন নতুন কোশ্চেন থাকবে। আমি তো আর সমস্ত সাবজেক্ট জানি না। হ্যাঁ বলো। বলছিলাম যে অ্যাস্ট্রোফিজিক্স আর কোয়ান্টাম ফিজিক্স কি একই না ওর অনেক ডিফারেন্স আছে? অ্যাস্ট্রোফিজিক্স হচ্ছে তোমার হচ্ছে যে তুমি ধরো সানের যে মানে সূর্য আর কত লক্ষ কোটি বছর বাঁচবে, বা অন্যান্য স্টার গুলো তারা কিভাবে জন্ম হচ্ছে, তাদের ইভলিউশন কি হচ্ছে, তাদের মৃত্যু কিভাবে হচ্ছে, এটাকে তো স্টাডি করতে হবে। এই যে স্টাডিটার যে ডোমেন, এটাকে বলা হয় অ্যাস্ট্রোফিজিক্স। আর কসমোলজি হচ্ছে আরো বিগার স্কেলে, শুধু সানগুলো নয়, তুমি ফুল অ্যাজ এ হোল গ্যালাক্সিটা কিভাবে তৈরি হচ্ছে, ইউনিভার্স কিভাবে তৈরি হচ্ছে, এইটা নিয়ে আলোচনার যে জায়গা টপিকটা, ওখানে কি কোয়ান্টাম মেকানিক্স অ্যাপ্লাই হয়? বলো। ওই যে কসমোলজিতে যেভাবে ইউনিভার্স কিভাবে তৈরি হচ্ছে বা কোন স্টার কিভাবে তৈরি হচ্ছে, ওখানে কি কোয়ান্টাম মেকানিক্স অ্যাপ্লাই হয়? সবটাই তো ওগুলো কোয়ান্টাম মেকানিক্স। হাইড্রোজেন, হিলিয়াম, তাদের মধ্যে ফিউশন, ফিশন, সেগুলো তো কোয়ান্টাম ফেনোমেনা। তন্ময় চক্রবর্তী, তোমার কথা আমি কিচ্ছু শুনতে পেলাম না, কেটে গেল। কি কোশ্চেন করলে? স্যার হ্যাঁ বলো। হ্যাঁ এবার শুনতে পাচ্ছি। স্যার একজন একটা কথা বলেছিল যে কোনো বাক্সতে আমি যদি একটা আপেলকে যদি আমি বন্ধ করে দিই ইনফিনিটিভ টাইমের জন্য, তো এবার আস্তে আস্তে সেটা পচে গলে তা একটা টাইমের পর সে পার্টিকেলে ভেঙে গিয়ে একটা এনার্জি তৈরি করবে, ফলে ইনফিনিটিভ টাইম পর যখন আমি বাক্সটাকে খুলবো, আমি আপেলকে যেই অবস্থায় রেখেছিলাম আপেলকে আমি সেই অবস্থায় পাবো। এটা কি সত্যি? না, কোশ্চেনটা আমি আরেকবার রিপিট করো। তুমি তো বললে পচে গলে যাবে। পচে যাওয়ার পর সেটা মানে আস্তে রোটেন হয়ে যাওয়ার পর তো ওর তো ফার্স্ট রোটেন হবে, তো এবার একটা টাইম পর ও তো না, এবার পার্টিকেলে ভেঙে যাবে। আমি একটু বোঝার চেষ্টা করছি। একটা আপেল কতদিনে পচবে? এক সপ্তাহ। কিন্তু তুমি যদি -120 রেখে দাও, তাড়াতাড়ি হবে। তাড়াতাড়ি হবে না, আরো ভালো থাকবে বেশি দিন। হ্যাঁ। আচ্ছা, এমন জায়গায় নিয়ে গেলাম যেখানে এমন জায়গায় নিয়ে গেলাম যেখানে ভাইরাস ব্যাকটেরিয়া কিছুই নেই। আচ্ছা, তাহলে কেন পচবে? মানে আমিও বুঝতে চাইছি তোমার কোশ্চেনটা, বা যিনি বলেছেন উনি কোন কনটেক্সটে বলেছেন সেটা বুঝতে হবে না? ধরো এমন জায়গায় নিলে পচনের জন্য তো ভাইরাস ব্যাকটেরিয়া এই সমস্ত জিনিসপত্র লাগবে। লাগবে। তা এমন জায়গায় আমি নিয়ে চলে গেলাম মহাশূন্যের, যেখানে কোনো ভাইরাস ব্যাকটেরিয়া কিছুই নেই, তাহলে কেন ওইটা পুষতে যাবে? মানে অ্যাপেলের পার্টিকেল গুলো তো যেমন পটেনশিয়ালে ছিল ওই পটেনশিয়ালি থাকতে চেষ্টা করবে। সবই তো একই রয়ে গিয়েছে। মানে উনি হয়তো অন্য কোনো কনটেক্সটে বলার চেষ্টা করছেন। এরিয়া মানে পারিপার্শ্বিক অঞ্চল ভ্যারি করে। পারিপার্শ্বিক অঞ্চল ভ্যারি, তুমি খুব কমন সেন্সে বলো না। তুমি যেরকম এমনি আপেলকে এমনি রেখে দিলে যতদিন ভালো থাকে, ফ্রিজে ডিপ ফ্রিজে রেখে দিলে আরেকটু তার বেশি দিন ভালো থাকে না? মাছকে এমনি রেখে দিলে 2 দিন ভালো থাকবে,
কিন্তু তুমি অন্ধ্রের মাছ খাও, সে তো 7 দিন ধরে বরফে রেখে নিয়ে আসছে, ওই জন্য বরফে রাখা হচ্ছে না, আবার বরফ ঠিকঠাক না দিলে আরো তাড়াতাড়ি পচে যাচ্ছে। তা পারিপার্শ্বিক পরিস্থিতি সেটাকে ঠিক করে না। হ্যাঁ তুমি হয়তো যে কোটেশনটা বলেছো সেটা কোনো একটা কনটেক্সটে আছে, সেটা আমাদের বুঝতে হবে আর একটু ভালো করে। মানে ওইটা না বলে কি উনি কি বলতে চাইছেন সেটা নিয়ে কমেন্ট করা একটু মুশকিল, মানে যেহেতু আমি দেখিনি, বুঝতে পারছো তো? ইয়েস স্যার। স্যার ওটা কি স্কর্ডিং স্যার ক্যাটের ইকুয়েশন থেকে বলছেন? আমার তো ওরকমই মনে হচ্ছে। কোনটা? স্কর্ডিং স্যার ক্যাটের ইকুয়েশন মানে কোনো বিড়ালকে হচ্ছে বাক্সে রাখলে মানে যদি মানে বেঁচে থাকে বা যদি মরে যায় মানে ও এরকম। শর্ডিঞ্জার ক্যাট। হ্যাঁ আচ্ছা, শর্ডিঞ্জার ক্যাটটা একটু অন্য জিনিস। আচ্ছা, শর্ডিঞ্জার ক্যাটটা হচ্ছে সুপারপজিশনের ব্যাপার। এখন সুপারপজিশনকে কি করে সহজ করে বোঝাই, তাই তো? সুপারপজিশনকে খুব সহজ করে বোঝানোর উপায় নেই মা। সুপারপজিশন হচ্ছে তোমার, কি করে বলবো, এই যে হেড আর টেল আছে তো, হ্যাঁ স্যার আইদার হেড অথবা টেল, তো ও একসঙ্গে দুটোই হয়ে বসে আছে। মানে এটাই স্যার হচ্ছে লম্বা লম্বা কোয়ান্টাম। দাঁড়িয়ে আছে, হ্যাঁ, মানে হেডও নয় টেলও নয়, মাঝখানে মাঝ বরাবর লম্বা দাঁড়িয়ে আছে। না এই কিছু একটা ক্লাসিক্যালি ভাবতে গেলেই গন্ডগোল করবো, বুঝতে পারছো তো? এই সুপারপজিশনকে ভাষায় বলতে গেলেই গন্ডগোল করে ফেলবো। ওটা ম্যাথমেটিক্যালি বুঝতে হয়, আর ওই যে ম্যাথমেটিক্যালি বুঝতে হয় ভাষায় কেন বলতে পারছি না, এটাই হচ্ছে এদের আপত্তি ছিল। যে কোয়ান্টাম মেকানিক্স বলতে চাইছে কি? at the end of the day, after all the wave function had been calculated and probabilities plotted, shouldn't quantum mechanics have something coherent to say about nature? এইসব তো অঙ্ক থেকে বলছি, কিন্তু ল্যাঙ্গুয়েজ আমি কেন বলতে পারছি না। এই অস্বস্তিটা ওদেরও ছিল, মানে যারা এই যে মানে পায়োনিয়ার অফ কোয়ান্টাম মেকানিক্স, এবং অস্বস্তিটা কিছুটা কেটেছে কিন্তু এখনো যে রয়ে গিয়েছে। স্যার ফিজিক্সের থিওরি অফ এভরিথিং বলতে কি বোঝাচ্ছে, যেটা স্টিফেন হকিং বইটা লিখেছেন? ও, আমি ওই বইটা আমার পড়া নেই, বুঝলে তো। আচ্ছা স্যার হ্যাঁ বলো। স্যার টুইন প্যারাডক্সটা বোঝাবেন একবার? টুইন প্যারাডক্স তো রিলেটিভিটিতে, তাই তো? হ্যাঁ স্যার। টুইন প্যারাডক্স, আচ্ছা টুইন প্যারাডক্স তো এত সহজ করে বোঝানো সম্ভব নয়, আমি অন্যভাবে একটু তোমাদের মোটিভেট করার চেষ্টা করি। আচ্ছা, তুমি দেখলে দুটো ঘটনা একসঙ্গে ঘটছে, আমি বললাম আমার কাছেও কি ঘটনা দুটো একসঙ্গে হবে? তোমার কি মনে হয়? না, নাও হতে পারে। একটা এক্সাম্পল দাও দেখি। জাস্ট বলছি, সে আমার বাড়িতে অ্যাপেল আর অরেঞ্জ দুটো একসাথে রট করে গেছে, এখন আপনার বাড়িতে নাও রট করতে পারে। না না না, ঘটনা তো আমার বাড়িতে আমার আপেল, ওরা তো অন্য এক্সপেরিমেন্টের কথা বলছো, আমি তোমার ওই ঘটনাটার কথাই বলছি। না, এমনি নর্মাল লাইফে তো অত ডিফার করে না, কারণ আমি যদি একটা বাস পড়ে কোথাও দেখি, তো আমার সাপেক্ষে 8টায় বাস পড়লে ওর সাপেক্ষে তো 8টায় বাস পড়ে। 8টাটা ইম্পর্টেন্ট না, 8টাটা তুমি ঘড়িটাকে আমি 9টা করে রাখছি, একটা সেজন্য একটা ঘটনা নিয়ে কথাটা নয়, কথাটা দুটো ঘটনা নিয়ে। দুটো ঘটনা একসঙ্গে হচ্ছে কি হচ্ছে না, তুমি দেখেছো দুটো ঘটনা একসঙ্গে হয়েছে, আমি কি দেখতে পারি দুটো আলাদা ঘটনার সঙ্গে হবে? একটা ঘটনা নয় কিন্তু সাইমালটেনিয়াস, আমি তো বলেছি সাইমালটেনিয়াস মানে একসঙ্গে করা হওয়ার জন্য তো অ্যাটলিস্ট দুটো জিনিস লাগে, একা আবার নিজে একসঙ্গে কথা মানে হয় না তো। যে দুটো ঘটনা তুমি দেখেছো একসঙ্গে হয়, ওই যে 1905 সালে শর্ডিঞ্জার মানে আইনস্টাইন পেপার লিখলো রিলেটিভিটি থিওরির, তার আগে সবাই বলতো এটাই নিয়ম, যে তুমি যদি কোনো দুটো ঘটনাকে একসঙ্গে ঘটতে দেখো, ওই একই দুটো ঘটনাকে আমিও একসঙ্গে ঘটতে দেখবো, যে কোনো অবজারভার, এবং এই যে কোনো অবজারভারকে স্পেসিফাই করে নিতে হবে ইনার্শিয়াল অবজারভার। আইনস্টাইন এসে সেটা ফার্স্ট না করলো, বললো না না, তার মানে আইনস্টাইনের আগে ধারণা ছিল সাইমালটেনিটি ইজ অ্যাবসোলুট। আইনস্টাইন এসে বললো না না, সাইমালটেনিটি ইজ অবজারভার ডিপেন্ডেন্ট। বললো, লোকে তখন বললো আরে এটা যদি হয়
তাহলে অনেক কিছু কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। তাহলে তোমার কাছে যা লেন্থ, আমি এটার যা লেন্থ দেখছি, আরেকজন এসে কি ডিফারেন্ট লেন্থ দেখতে পারে অন্য রেফারেন্স অবজারভার? আইনস্টাইন বলছে কিন্তু তুমি যা বলছো সেটা হলে কিন্তু তা হয়ে যাবে। আইনস্টাইন বলছে হ্যাঁ তাই হবে, কিন্তু এটা ফান্ডামেন্টাল। হ্যাঁ, সাইমালটেনিটি অ্যাবসলিউট, এটাকে আর ধরা যাবে না। লেন্থ চেঞ্জ হয়ে যাচ্ছে, হয়ে যাক। বলছে সেটা নয়, টাইম ডিফারেন্স চেঞ্জ হয়ে যাচ্ছে, বলছে তাই হবে। এই সমস্ত কিছু টাইম ডিফারেন্স, এগুলো অবজারভার ডিপেন্ডেন্ট হয়ে যায়। তাহলে এই যে লেন্থ, আমি যে লেন্থ দেখছি, আরেকটা অবজারভার যে ভেলোসিটি নিয়ে মুভ করছে, সে কি লেন্থটা দেখবে, এটা এতদিন অবধি আমরা ক্যালকুলেট করতাম ওই যে ফ্রেম ট্রান্সফরমেশন, গ্যালিলিওর ফ্রেম ট্রান্সফরমেশন দিয়ে। ওই যে কে একটা টকের শুরুর দিকে বললো না, ওইটা এক ধরনের এরকম ব্যাপার, এক্স প্রাইম ইজ ইকুয়াল টু এক্স প্লাস ভিটি, এরকম ব্যাপার। ওইগুলো হ্যাঁ গ্যালিলিয়ান ট্রান্সফরমেশন, এক্স্যাক্টলি। আইনস্টাইন এসে বললো না না ওইটা আর হবে না, ওইটা চেঞ্জ হয়ে যাবে। ওইটা হয়ে গিয়ে ওইটা লোরেন্স ট্রান্সফরমেশন ল। এবং লোরেন্স ট্রান্সফরমেশন লতে দেখানো যায় কোনো একজন যদি, এবং সেখান থেকে সমস্ত কিছু দেখানো যায়, লাইটের ভেলোসিটি তোমার মানে শূন্য মাধ্যমে যে লাইটের ভেলোসিটি, তার থেকে দেখানো যায় না, এটাও একটা অ্যাজাম্পশন, সরি। মানে শূন্য, আইনস্টাইন এটাও বললো যে শূন্য মাধ্যমে লাইটের যে ভেলোসিটি ওইটা হচ্ছে অ্যাবসলিউট, এর থেকে ভেলোসিটি বলে কিছু থাকতে পারে না। এবং এগুলোকে ধরে ও প্রুফ করলো, লরেন্স ট্রান্সফরমেশনকে নিয়ে আসলো। এখন দেখানো যায় তুমি যদি খুব হাই ভেলোসিটিতে মুভ করতে থাকো, তাহলে তোমার টাইম স্লো হয়ে যাবে। তাহলে যে বসে আছে, বলবো বলো বলো। আপনি যে বলছেন যে আমার টাইমটা স্লো হয়ে যাবে, এটা কিভাবে, মানে ভেলোসিটি বাড়লে টাইমটা স্লো হবে কি করে? ওইটা তো ওই লরেন্স ট্রান্সফরমেশনের ফর্মুলাতে গেলেই দেখা যাবে, বুঝলে তো। এইটা তো তুমি, আমরা এই যে তুমি যে এখনকে টাইমকে যেভাবে ভাবছো, এটা হচ্ছে ওই গ্যালিলিয়ানের মতো করে ভাবছো, কারণ ওইভাবে ভেবেই আমরা অভ্যস্ত হয়েছি। আইনস্টাইন বলছে না ওইটা নয়। এখানেও ওই আবার যদি তুমি খুব অল্প ভেলোসিটিতে মুভ করো, মানে 1 ঘন্টায় 100 কিমি, 1 ঘন্টায় 1000 কিমি, 1 ঘন্টায় 2000 কিমি, ওতে রিলেটিভিটির এফেক্ট পড়ে না। হাই ভেলোসিটি মানে 1 সেকেন্ডে 1 লক্ষ 2 লক্ষ ভেলোসিটিতে যখন যাবে, তখন রিলেটিভিস্টিক ফেনোমেনা খুব প্রিডমিনেন্টলি রোল প্লে করতে শুরু করবে। 1 সেকেন্ডে, ঘন্টায় বলছি না, 1 সেকেন্ডে 1 লক্ষ 2 লক্ষ কিমি যখন চলবে, তখন খুব তুমি রিলেটিভিস্টিক ফেনোমেনাগুলো খুব প্রিডমিনেন্ট হয়ে উঠবে। তার আগে বাকিগুলোকে আবার নেগলিজেবল করে দিতে পারো। দেখানো যাবে যে ও ভেলোসিটি যদি খুব ছোট হয়, খুব কম হয় সি এর রেসপেক্টে রেশিওটা করে, তাহলে ওই লরেন্স ট্রান্সফরমেশনটা আবার ওই গ্যালিলিয়ান ট্রান্সফরমেশনে রিডিউস করে যায়। এই লরেন্স ট্রান্সফরমেশনটা যখন পড়বে, শিখবে, তখন দেখবে এটা খুব ক্লিয়ার হয়ে যাবে। সেই জন্য তখন ওই টাইম স্লো হয়ে যেতে পারে। তখনই ওই, তার মানে দুজন টুইন, যে একজন খুব অ্যাক্সিলারেট মানে খুব হাই ভেলোসিটিতে যাচ্ছে, তার কাছে স্লো হয়ে যাবে, তাহলে কি হয়ে যাবে, একজনের বয়স তাড়াতাড়ি বাড়বে, একজনের কম বাড়বে। এটাই টুইন প্যারাডক্স। একটু লোকে বোঝা গেল গল্প করে? দেখো অঙ্ক করে তো আমি এখন এটা সহজে বোঝানো যাবে না। যখন মানে স্পিডে যাচ্ছে তারপর স্লোতে আসছে, যখন ওর রিটার্ন আসছে তখন ওর জন্য টাইম কম চলেছে, কিন্তু ওর জন্য টাইম বেশি চলেছে। বাট ডাজ দ্যাট মিন কি ওদের এজ ডিফারেন্স হবে? তো মানে সেমই থাকবে। সেই জন্য আসলে আর হবে না, কারণ ওকে তো আবার ওই স্টপ করে আবার আসতে হবে, সেই জন্য হবে না। কিন্তু যদি ও আলাদা থেকে যায় তখন হবে, তাই না? এক্স্যাক্টলি। হ্যাঁ হ্যাঁ। আরেকজন কেউ তাহলে জেনারেল রিলেটিভিটি আর কোয়ান্টাম মেকানিক্স এর পার্থক্যটা কোথায় আছে নাকি, না দুটো মার্চ করে কোথাও? ওইটাই তো মার্চ করা যাচ্ছে না, ওইটাই তো কোয়ান্টাম গ্র্যাভিটির থিওরি হবে। আচ্ছা, ওইটা তো এখন অবধি মার্চ করা যাচ্ছে না, অনেক চেষ্টা করছে লোকজন। কোয়ান্টাম গ্র্যাভিটিটা কি? ওই যে বললাম যে তুমি ইলেকট্রোম্যাগনেটিক থিওরি, তার কোয়ান্টাম মেকানিক্স কাল ডেসক্রিপশন আছে, উইক ফোর্স, স্ট্রং ফোর্স এবং ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স, এগুলো সবার কোয়ান্টাম মেকানিক্যাল ডেসক্রিপশন আছে। কিন্তু গ্র্যাভিটির কোনো কোয়ান্টাম মেকানিক্যাল ডেসক্রিপশন এখনো দেওয়া যাচ্ছে না। গ্র্যাভিটি স্টিল নাও ক্লাসিক্যাল থিওরি। যে গ্র্যাভিটির যে কোয়ান্টাম মেকানিক্যাল ডেসক্রিপশনটা যখন দেব, সেই থিওরিটাকে বলবে কোয়ান্টাম গ্র্যাভিটি থিওরি। কোয়ান্টাম ফিল্ড থিওরিটা কি?
কোয়ান্টাম ফিল্ড জিনিস থিওরি, আচ্ছা কোয়ান্টাম ফিল্ড থিওরিটা কোয়ান্টাম মেকানিক্সই, তার সফিস্টিকেটেড ডেসক্রিপশন। যেরকম তুমি ভাবতে পারো ল্যাগ্রাঞ্জিয়ান মেকানিক্স, হ্যামিল্টনিয়ান কি নিউটনের মেকানিক্সের থেকে বেশি কিছু বলে? না না, ক্লাসিক্যালি কিন্তু বলে ওগুলো। বিউটিফুল ম্যাথমেটিক্যাল স্ট্রাকচার দেয়, এবং কন্টিনাম যখন হয়ে যায় তখন হয় ক্লাসিক্যাল ফিল্ড থিওরি হয়, তখন হয় ল্যাগ্রাঞ্জিয়ান ডেনসিটি, এই সমস্ত জিনিসগুলো শিখবে। যে কোয়ান্টাম মেকানিক্সেরই ওই ভার্সনটা হচ্ছে ফিল্ড থিওরি, কোয়ান্টাম ফিল্ড। আচ্ছা আচ্ছা। আরেকটা কে কি কোশ্চেন করছিলে বলো? আর আমি বলছিলাম কি, আমি পড়ছিলাম কি যেমনি কিছু জিনিস আছে যেটা মানে নর্মাল গ্র্যাভিটেশন দিয়ে এক্সপ্লেন করা যায় না, যে আপনি যে বললেন না কোয়ান্টামের সাথে গ্র্যাভিটিকে লিংক করা যাচ্ছে না, ঠিক। তো ওখানে আমি তার মধ্যে একটা পড়েছিলাম খুব বিখ্যাত জিনিস হচ্ছে ওই ব্ল্যাক হোল ইনফরমেশন প্যারাডক্স। ওটা কি হয়? হ্যাঁ, তোমার কথা কেটে যাচ্ছে, বুঝতে পারছি। হ্যাঁ স্যার, যে ছিলাম কি ওখানে পড়ছিলাম কি আমরা যে নর্মাল ইউক্লিডিয়ান জিওমেট্রি শিখি, তো ঠিক। ওই জিওমেট্রিটাকে চেঞ্জ করে দিলে নাকি কোয়ান্টাম আর গ্র্যাভিটেশনকে সাথে লিংক করতে পারবো, ওরকম কি পারবো? মানে ওই সবাই ওরকম বিভিন্ন অ্যাপ্রোচ করছে, এখনো কোনো ফাইনাল উত্তর এখনো কেউ জানে না। এবং ওই সত্যি এগুলো ঠিকই যে ওইখানে জিওমেট্রিটা ইউক্লিডিয়ান থাকে না, ওইটা তখন ওগুলোকে বলা হয় কার্ভ হয়ে যায়, জিওমেট্রিটা কার্ভ ম্যানিফোল্ড হয়ে যায়। কিন্তু টপোলজিক্যাল ওইগুলো তো আমরা কনসেপ্ট। ওইগুলো আমরা সবই বুঝতে পারছি, কিন্তু স্টিল ফাইনাল থিওরিটাকে মানে পারা যাচ্ছে না। এবার পারা যাচ্ছে না মানে আমরা ভাবতে পারছি না, ওই জন্যই তো চাই এখনো মানে কাউকে একদম খুব নতুন ভাবে ইনোভেটিভ ভাবে ভাববে, যেটা সবাই ভেবে ফেলিওর হয়েছে, সেরকম একটা ইনোভেটিভ আইডিয়া নিয়ে আসবে, তাছাড়া ভাববে। সারনে কি ওটা নিয়ে এখনো রিসার্চ চলছে? সারনে কি হচ্ছে বলো তো? সারনে তো আমি যাইনি। মানে সারনে তো হ্যাঁ পার্টিকেল অ্যাক্সিলারেটর, ওখানে হিগস বোসন আবিষ্কার করলো, তো ওরা কি এখনো কাজ চালিয়ে যাচ্ছে এটার উপর? আইডিয়া নেই, আমি ওটাও জানি না। ওটা কি গুগল করলে কিছু জানা যায়? আমিও জানি না, মানে আমার ওদের সঙ্গে পরিচয় নেই আমার। না, ওর তো একটা হ্যাঁ ইউটিউব চ্যানেল আছে ওরা। তাহলে গুগল ছাড়া আর কোথা থেকে জানবো? মানে আমার তো আর ওদের কাছে ফোন নম্বর নেই যে ফোন করে জানবো। গুগল করে দেখতে পারো যে কিছু বলে কিনা, কি ধরনের কাজ চলছে। স্যার হ্যাঁ বলো বলো। বলছিলাম যে এই যে ব্ল্যাক হোলে মানে বলে না যে ডাইমেনশন চেঞ্জ হয়, এটা কি আদৌ সত্যি? ব্ল্যাক হোলের ভেতরে কি, এটা আমরা এখনো জানি না। এগুলোই হচ্ছে ওই কোয়ান্টাম গ্র্যাভিটি থিওরি না আসলে আমরা বুঝতে পারবো না, জানো তো। মানে এগুলো এই যে তোমাদের অস্বস্তি হচ্ছে তো উত্তরগুলো দিতে পারছি না, সত্যি জানি না, মানে এটা মানে জানি না, কেউ জানে না। সেই জন্যই তো সবাই মিলে ভাবছি যে কিভাবে কোয়ান্টাম গ্র্যাভিটির থিওরিটা তৈরি করব। ওইখানে আমাদের যে এই এখনকার নলেজ, যেরকম ওই ক্লাসিক্যালের থিওরি ওই মাইক্রোস্কোপিক ওয়ার্ল্ডে গিয়ে কাজ করে না, কোয়ান্টামের থিওরিটা গিয়ে ব্ল্যাক হোলের ভেতরে আর কাজ করছে না। বিভিন্ন মডেল দিচ্ছে লোকজন, কিন্তু ফাইনাল থিওরি এখনো অব্দি নেই। সেই জন্যই আরো মোর প্রিসাইজ, হয়তো কোয়ান্টাম মেকানিক্সকেও মডিফাই করতে হতে পারে প্রয়োজন, কিন্তু সেটা কিভাবে সেটাই তো প্রশ্ন। তুমি বুঝতে পারছো? নতুন ম্যাথমেটিক্স লাগবে, নতুন ম্যাথমেটিক্যাল টুল লাগবে। এরকম বুঝতে পারছো তো, ক্লাসিক্যাল থেকে যখন কোয়ান্টাম আসছে, একটা 3 ইয়ার্স 30 ইয়ার্স ধরে একটা হিউজ গ্রুপ অফ সায়েন্টিস্টের এফোর্টে ওইটা তৈরি হচ্ছে। এখানেও যে প্রচুর সায়েন্টিস্টরাই এফোর্ট দিচ্ছে, কিন্তু এখনো আনফরচুনেটলি আমাদের কাছে থিওরিটা নেই। আচ্ছা জিৎ মাইতি, তুমি কিছু একটা কোশ্চেন করছিলে, বলো চট করে। আচ্ছা ঠিক আছে, যদি আর কোশ্চেন না থাকে আমরা তো স্টপ করতে পারি এখানে, নাকি? হ্যাঁ আচ্ছা তাহলে স্যার আমরা ইনস্টিটিউশন সম্পর্কে স্যার কিছু একটু বলে দিন, ওখানে অ্যাডমিশন কি করে নেওয়া যায় বা কিছু। ও ইনস্টিটিউট হ্যালো মানে, আচ্ছা জিৎ 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 কিছু একটা বলছিলে, বলো বলো চট করে। বলতেছি স্যার, আমরা যখন মানে কোনো বস্তুকে আলোর থেকে বেশি গতিবেগে যখন মানে ভেলোসিটি যখন প্রয়োগ করি, তখন প্রয়োগ করা যাবে না জিৎ এটা। কিন্তু স্যার এই যে বলা যাচ্ছে যে এই যে ব্ল্যাক হোলের সামনে গেলে সময়টার পরিমাণ খুব কমে যাচ্ছে, মানে এটা কিভাবে সম্ভব হচ্ছে? এটা ওই আমরা যখন বললাম না, আমরা যখন আরেকটু এসটিআরটা পড়বো, ওই যে তোমার কাছে এখন মনে হচ্ছে এটা কিভাবে সম্ভব,
ওটা দেখবে তখন ওটা খুব ইজি হয়ে যাবে, ওই একবার লোরেন্স ট্রান্সফরমেশনটা বুঝে গেলে এটা খুব সহজে বুঝে ফেলা যাবে। আর স্যার কোনো বস্তু যদি আলো থেকে বেশি গতিবেগে যায় তখন তার ভরটা তো মানে সবসময় হ্রাস পেতেই থাকবে। না, ওইটা হলে কি হবে আমি এটাকে বলে দিতে পারি। মানে স্যার কি হবে তাহলে? ওইটা হলে ধরো আমি গেলাম গিয়ে আমার ঠাকুরদার, ছোট্টবেলার ঠাকুরদাকে মিট করলাম, মিট করে ঠাকুরদাকে মেরে ফেললাম। এখন দেখো, মানে আমি যদি লাইটের চেয়ে বেশি ভেলোসিটিতে যেতে পারি তাহলে আমি এটা করতে পারবো। তাহলে ঠাকুরদা মরে গেল, ঠাকুরদার বিয়েই হলো না, তাহলে আমার বাবাই জন্মালো না, তাহলে আমি কোত্থেকে এলাম? এটাই আমি বলছি, এই প্যারাডক্সটা তৈরি হয়ে যায়। এখন এই প্যারাডক্সটা তুমি অ্যাকসেপ্ট করবে? স্যার এটা টাইম প্যারাডক্স না? গ্র্যান্ডফাদার প্যারাডক্স। লাইটের চেয়ে বেশি ভেলোসিটিতে মুভ করলে তুমি এই গ্র্যান্ডফাদার প্যারাডক্স তৈরি করতে পারবে। স্যার যদি আমরা নেচার সম্বন্ধে তাহলে আমরা তো ওটা, স্যার যদি ওটা আমি আমার ঠাকুরদার লাইফেও যাইও তাহলে আমি তো সেটা পেরিয়ে এসে, তাহলে আমি অন্য ইউনিভার্সেও তো যেতে পারি, অন্য ইউনিভার্সে যেতে পারি। তাহলে তুমি ওরকম একটা থিওরি দিতে হবে, ভাবতে হবে, ভাবো। সেগুলোই তো মানে এটাকে তুমি যেটা ভাবছো এটা হয়তো একটা খুব সুন্দর থিওরি আসতে পারে এখান থেকে, কিন্তু ম্যাথমেটিক্স লাগবে তখন। না মানে একই টাইমে তো আমি এখন বর্তমানে আছি, তাহলে আমি যখন আমার ঠাকুরদার টাইমে যাব সেটা তো আমার এই ইউনিভার্স নাও হতে আমি অন্য ইউনিভার্সেও তো হতে পারে। হ্যাঁ, কিন্তু এই যে হতে পারো এগুলো তো একটা ফর্মাল, মানে এটা এই যে ভাবছি, ভাবনা সত্যি এই ভাবনাটাই তো শুরু করতে হবে এরকম জায়গা থেকে, তারপর তো এটাকে একটা ফর্মালি থিওরি এরকম জিনিস করতে হবে। সেটা তো করা সহজ হচ্ছে না খুব একটা। এরকম একটা থিওরি তৈরি করতে পারলে ভালোই হতো। বলো বলো। স্যার বলছিলাম যে প্যারানরমাল ইউনিভার্স কি আদৌ কি হয়? প্যারালাল ইউনিভার্স। হ্যাঁ, প্যারালাল ইউনিভার্স। লজিক্যালি এটাকে না করা যায় না, মানে লজিক্যালি কেউ না করতে পারবে না এটা। স্যার বলতেছি, আপনি যে প্রথমে যে কয়েনটার ব্যাপারটা বলেছিলেন যে আমরা কোনো কিছুর পাস্ট এবং ফিউচার দুটোই মানে মানে ভাবতে পারতেছি, এভাবে কি টাইম মেশিনের সাহায্যে আমরা কি ফিউচারকে ভাবতে পারি? ফিউচারকে ভাবতে পারি না এইভাবে। আমি ব্যাপারটা আরেকবার বলি সহজ করে। আমার উদ্দেশ্যটা কি? আমি যখন তুমি ভাবো ট্রেনটা যখন চালাচ্ছ, তোমার প্রথম উদ্দেশ্যটা কি থাকে? গাড়িটা যখন চালাচ্ছ, যে গাড়িটা এরপর এই সময়ে কোথায় থাকবে এটাকে প্রেডিক্ট করতে হবে। তো প্রেডিক্ট না করতে পারলে তো যে কোনো গাড়ি তো ধাক্কাধাক্কি লেগে অ্যাক্সিডেন্ট হয়ে শেষ হয়ে যাবে। তাহলে ফিজিক্সে আমার উদ্দেশ্য কি থাকে? পজিশন মোমেন্টাম জানা থাকলে নেক্সট প্রেডিকশনটাকে পারফেক্টলি বলা। আমি যেটা বলতে চাইছিলাম যে এই যে ইভলিউশন লটা দেখাচ্ছিলাম, কোন স্লাইডে দেখিয়েছিলাম, এই যে এখানে এই দুটো কেসে তুমি প্রেজেন্ট জানলে ফিউচারকে যেরকম বলতে পারছো, কোন পাস্ট থেকে এসছে এটাও বলতে পারছো। এক্ষেত্রেও ফিউচারকে পারফেক্টলি বলে দিতে পারছো, কিন্তু পাস্ট থেকে এইচে যখন আছো তখন তুমি কোত্থেকে এসছো, এস থেকে এসছো না টি থেকে এসছো, এটা বলা যাচ্ছে না। তার মানে আমি পাস্টকে প্রেডিক্ট করতে পারছি না। ক্লাসিক্যাল মেকানিক্সের লগুলো, ক্লাসিক্যাল ওয়ার্ল্ডের সূত্রগুলো এরকম নয়। কোয়ান্টাম ওয়ার্ল্ডে এটা হয়। আমি কোয়ান্টামে ওটা ডিসকাস করিনি। কোয়ান্টামে এই টাইম সিমেট্রিটা ভেঙে যায়, কোয়ান্টাম ওয়ার্ল্ডে এটা আবার ভেঙে যায়। নিউটনের সূত্রতে এটা আছে, টাইম সিমেট্রিটা। বোঝা গেল? এটা আমি বলতে চাইছিলাম। আচ্ছা স্যার, ঠিক আছে। এগুলো আরো পরে ক্লিয়ার হয়ে যাবে যখন আসবে। সেজন্য এখান থেকে সবটা ক্লিয়ার হবে এটা আমি বলছি না, এটা তো আমাদের ধীরে ধীরে ভাববে। যেটা আমি বলতে চাইছি যে সায়েন্স সম্বন্ধে যখন আমরা আলোচনা করব, আমরা খুব ওপেন থাকবো। সায়েন্স কোনটুকু এই মুহূর্তে বলতে পারছে, তারপর কিভাবে আরেকটা নতুন সায়েন্স হচ্ছে এবং সেটারও কি কি লিমিটেশন আছে, সেগুলো যত ভালো আমি বুঝতে পারবো তত আরেকটা বেটার, আরেকটা নতুন আবিষ্কারের পসিবিলিটি আমাদের সামনে খুলবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে প্রশ্নের বন্যায় মানিকদা ভেসে যাচ্ছে, কিন্তু আপাতত
হ্যাঁ, আমাদের থামতে অনেক হবে। প্রশ্ন, এগুলোর উত্তর তো মানে এতটা কম সময় সত্যি ইলাবোরেটলি উত্তর দেওয়াটাও খুব মুশকিল। তাও তুমি সোজা সোজা এক্সাম্পল দিয়ে এমন ভাবে বুঝিয়েছো, সেটাই। ঠিক আছে, তাহলে স্টুডেন্টদের মনে অনেক প্রশ্নের উদয় হয়েছে, এই ব্যাপারটা সত্যিই দারুণ। আর মানিকদাকে তো প্রচুরই থ্যাঙ্কস, ধৈর্য ধরে নানান রকম মানে প্রশ্ন মানে বিদ্ধ হয়ে তারপরে যে মানিকদার সামনে দাঁড়িয়ে থেকেছে, এটাই একটা দারুণ ব্যবস্থা, টার্কি শুটারের মতো আর কি। তো এই মানিকদার আরো একটা দুটো ক্লাস পেলে ভালো হতো। আমি মানে চাপ দিচ্ছি না, কিন্তু বলে রাখছি তোমাকে, ঠিক আছে? ইট পেতে রাখছি, এই যে স্যার স্টুডেন্টরাও আপনি বলছে। আরো ক্লাসেস নিন, আপনার ক্লাসেস গুলো খুব ভালো লাগে। বোঝানোর এটা খুব ভালো। আমি একটু এই মুহূর্তে ব্যস্ত, আমাকে দু একটা বাইরে যেতে হবে একটু। হ্যাঁ হ্যাঁ, সেগুলো বুঝি, কিন্তু ওই ইট পেতে রাখলাম আর কি, পরে তোমাকে আবার কোনো একটা সময় পাকড়াও করতে পারবো। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, তাহলে গুড নাইট। হ্যাঁ, তোমাদের পরে কারো কোনো কোশ্চেন থাকলে আমাকে মেল করো, মেলটা নিয়ে নিও, মেল আইডি, ঠিক আছে? আমি চেষ্টা করব। একবার পাঠিয়ে দিবেন স্যার গ্রুপে, আমি যেটা। হ্যাঁ, পিপিটি আমি পাঠিয়ে দেবো, পিপিটি আমি পাঠিয়ে দিয়েছি অলরেডি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাইট। আচ্ছা, আগের ক্লাসের ইংলিশ ভার্সনটা তুমি পাঠাবে বলেছো। ও আমি পাঠিয়ে দেবো, আমি ভুলেই গিয়েছিলাম, পাঠিয়ে দেবো। ঠিক আছে, ওকে, তাহলে গুড নাইট। ঠিক আছে, গুড নাইট এভরিওয়ান। গুড নাইট, স্টুডেন্টদেরও গুড নাইট। কালকে সন্ধ্যে 7টার সময় আবার গুড নাইট। রাখছি। গুড নাইট ম্যাম, গুড নাইট স্যার। গুড নাইট।